নিউটনস লজ অফ মোশন। তো এখানে কি হয়েছে, আজকে যেটা আমরা করবো যে বেসিক কনসেপ্টের মধ্যে ঢুকছি প্রথমে। তো নিউটন ল অফ মোশন বেসিক্যালি কি দিচ্ছে, আমরা আগের চ্যাপ্টারে করেছি কাইনেমেটিক্স করে। That is, we discussed about the motion of the particle, and there we have said how to calculate the displacement of the particle, or velocity, or acceleration. ওকে, তাহলে যদি একটা বলকে এখান থেকে ছোড়া হচ্ছিল, তখন দেখছিলাম বলটা এরকম করে যাচ্ছিল। সেটিকে ফলোইং এ প্রজেক্টাইল পাথ। আমরা প্রজেক্টাইল পাথ যখন সলভ করছিলাম, আমরা বের করতে পারছিলাম যে তার হাইট কত হচ্ছে, এক্সিস্টেন্স কত, এই এক্স কোঅর্ডিনেট বের করেছিলাম, ওয়াই কোঅর্ডিনেট বের করেছিলাম, এভরিথিং ইজ ক্যালকুলেটেড। বাট ইন ডুইং সো, আমি কখনো এটা ধরিনি যে হাউ মাচ ফোর্স ইজ বিং ইম্পার্টেন্ট অন দ্য বল। আমি যে বলটাকে ছুড়বো, দ্যাট মিন সাম কাইন্ড অফ ফোর্স হ্যাজ টু অ্যাপ্লাই। এই ফোর্সটাকে আমরা ধরিনি, কিন্তু আমরা ধরেছিলাম যে ইফ দ্য ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড, তাহলে বলটা মুভ করবে, অ্যান্ড বিকজ অফ দ্যাট মুভমেন্ট আমরা এই প্যারামিটার গুলো বের করতে। কিন্তু এখন আমাদের কোশ্চেন আসছে কি, বলটা মুভ করছে কেন সেইটা দেখি। দ্যাট মিনস আই শুড কনসিডার দ্য এফেক্ট অফ ফোর্স। তো ইন দিস চ্যাপ্টার উইল বি ডিলিং উইথ দ্য কজ অফ মোশন, দ্যাট ইজ দ্য ফোর্স। ফোর্সটা যখন অ্যাপ্লাই করলাম, বিকজ অফ দ্যাট ফোর্স আমরা পার্টিকেলটা মুভ। তাহলে পার্টিকেল মুভ করলে আমাদেরকে যে প্যারামিটার গুলো মেজার করতে হচ্ছে, সেগুলো আমরা মেজার করেছিলাম আগে। এখন আমরা বললাম যে আমরা এখন ফোর্সটা অ্যাপ্লাই করি। এরকম ধর দুজন লোক রয়েছে, তারা বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এখানে একটা টাগ অফ ওয়ার খেলা চলছে এদের মধ্যে। তো বোথ অফ দেম আর পুলিং দা রোপ। হ্যাঁ, এও একটা ফোর্স দিয়ে একটা দড়িটাকে টানছে এইদিকে, আর এও বিও একটা এইদিকে ফোর্স দিয়ে টানছে। যদি বলি যে এ ফোর্স অ্যাপ্লাইড বাই এ, এফ এ, আর যদি বলি ফোর্স অ্যাপ্লাইড বাই দ্য বি, এফ এ, তাহলে যদি মাঝখানে কোনো একটা পয়েন্টকে দেখি, ইফ দ্য পয়েন্ট পি ইজ অ্যাট রেস্ট, ইট ইজ নট মুভিং টুয়ার্ডস রাইট অর লেফট, এই পয়েন্টের ডান দিকে যাচ্ছে না, বাঁ দিকে যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো যে এফ এ আর এফ বি ইকুয়াল। ভালো কথা। এবার যদি বলি যে পি পয়েন্টটা রাইটের দিকে মুভ করে গেছে, দ্যাট মিন রাইটের দিকে মুভ করে গেছে, মানে কি এফ বি ইজ গ্রেটার দেন এফ বি। তার মানে রাইটের দিকে মুভ করা মানে কি, এফ অফ বি যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, দ্যাট ইজ গ্রেটার দ্যান এফ এ হয়ে যাবে। দ্যাট মিন বি উইল উইন। তাহলে যদি একটা পয়েন্ট আমি রেস্টে রাখতে পারি, দ্যাট মিন আমরা দুদিকেই ফোর্স দিচ্ছি বলেই রেস্টে রাখি। আমি যদি বলতাম যে না, পি পয়েন্টটা লেফটের দিকে মুভ করে গেছে, এই দিকে মুভ করে গেছে, তার মানে বলবো যে অ্যাপ্লাইড ফোর্স বাই এ, এফ এর যে নাম্বারটা রয়েছে, দ্যাট ইজ গ্রেটার দ্যান এফ বি। দ্যাট মিনস এবার আমরা ডিসাইড করতে হবে কে জিরো। তাহলে একটা মাঝখানে পয়েন্টকে ধরতে হবে। ইফ দ্য পয়েন্ট মুভ টুয়ার্ডস রাইট অর মুভ দ্য টুয়ার্ডস লেফট, ডিপেন্ডিং অন দ্য কে জিতবে কে হারবে, এটা বোঝা যায়। কিন্তু যখন আমরা বলেছি যে পয়েন্ট পিটা রেস্টে রয়েছে, এটা যখন রেস্টে আছে, তখন আমরা বলেছি যে এফ আর এফ বি দুটো নাম্বার ইকুয়াল। আমি সবসময় যে এফ আর এফ বি ইকুয়াল হবে তা নয়। তার মানে এই যে মুভমেন্ট অফ পয়েন্ট পি, ইট ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লাইড ফোর্স। আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম আইদার এফ এ অর এফ বি, সো ডিপেন্ডিং অন দ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য পয়েন্ট পি ইজ অবটেন্ড। এবার আমি এই কোর্সটাই দেখবো এবার কি কি ধরনের কোর্স হতে পারে। হ্যাঁ, প্রথম আমরা বুঝতে পারছি যে এই চ্যাপ্টারটা আমাদেরকে ডিল করতে হবে ডিফারেন্ট টাইপস অফ ফোর্স। নট অনলি দ্যাট, এই চ্যাপ্টার থেকে যাবতীয় যে চ্যাপ্টার অনার্স শুরু হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে বিভিন্ন বিভিন্ন ধরনের কোর্স আমাকে দেখতে হবে। ওকে, সো নাম্বার ওয়ান কোর্স ইজ কল্ড অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড কোর্স বলা হবে কিনা এক্সটার্নাল। আমি যেটা অ্যাপ্লাই করছি এক্সটার্নাল কোর্স। দেন হচ্ছে স্প্রিং ফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স আমরা লিখবো কে এক্স দিয়ে, ফোর্সটাকে লেখা হয়। Drag. So drag is a kind of force which is offered by the friction, and that friction is offered by air. এই ফোর্সটা হচ্ছে কিনা বেসিক্যালি এক ধরনের ফ্রিকশন ফোর্স অফার্ড বাই আইদার এয়ার অর আমার লিকুইড। তখন এটাকে ড্র্যাগ নাম দিয়ে পড়া হয়, কিন্তু নেচারটা একই রকমের ফ্রিকশনের মধ্যে। তারপর হচ্ছে ফ্রিকশনের ফোর্স রয়েছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে নর্মাল ফোর্স। সো দিস ফোর্সেস আর বেসিক্যালি দ্য কন্ট্যাক্ট। হ্যাঁ, তাহলে ব্রড ক্লাসিফিকেশন অফ ফোর্স হচ্ছে দুটো, হচ্ছে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্সেস, যখন ইন্টারাকশন বিটুইন দ্য অবজেক্ট। আমি অ্যাপ্লাই করছি কার উপরে, এই বলটার উপরে ফোর্স অ্যাপ্লাই করছি। বল ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য ব্যাট, ব্যাটটার বলটার মধ্যে কন্ট্যাক্ট এসেছে বলে অ্যাপ্লাই ফোর্সটা বলছি না এক্সটার্নাল ফোর্স, এন্ড দ্যাট ইজ এ কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স। আমরা যখন স্প্রিংটাকে দেখছি, স্প্রিং এর উপর আমরা যখন ফোর্সটা অ্যাপ্লাই করছি, তখন স্প্রিং উইল বি কমপ্লেক্স অর ইলাঙ্গেটেড। দ্যাট মিনস আই এম টাচিং দ্য স্প্রিং। হ্যাঁ, এইখানে এয়ার যেটা আছে ইজ ইন কন্ট্যাক্ট উইথ দ্য সার্ফেস, সো বিকজ দ্যাট দ্য ড্র্যাগ ফোর্স ফ্রিকশন তাই হচ্ছে। হ্যাঁ, আমাদের বডিটা সার্ফেসের কন্ট্যাক্ট রয়েছে, নর্মালও কন্ট্যাক্ট রয়েছে, অল দিজ আর দ্য কন্ট্যাক্ট ফোর্সেস। আর অ্যাপার্ট ফ্রম দিস কন্ট্যাক্ট ফোর্সেস আরো অনেক ধরনের কন্ট্যাক্ট ফোর্স আছে। তারপর হচ্ছে কিনা কিছু ফোর্স আমরা নন কন্ট্যাক্ট ক্যাটাগরিতে ডিসাইড করবি। নন কন্ট্যাক্ট মানে আইদার সেটা ম্যাগনেটিক ফোর্স হতে পারে, ইলেকট্রিক ফোর্স হতে পারে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স হতে পারে। দিস আর দ্য নন কন্ট্যাক্ট ফোর্স, মানে এখানে কোনো কন্ট্যাক্ট, উইদাউট দ্য কন্ট্যাক্ট দ্য পার্টিকেলস আর বিং পুলড অর পুশড। হ্যাঁ, এর মধ্যে ম্যাগনেটিক ফোর্স কি হতে পারে, অ্যাট্রাকটিভ রিপালসিভ দুটোই হতে পারে। অ্যাট্রাকটিভ হতে পারে, রিপালসিভ হতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ অলসো অ্যাট্রাকটিভ, রিপালসিভ। অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে এমন একটা ফোর্স দ্যাট ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। এটা রিপালসিভ হতে পারে না।
এইগুলো ছিল নন কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য চ্যাপ্টার। যেমন যেমন করে চ্যাপ্টারের কমপ্লেক্সিটি বাড়বে আলাদা করে ফোর্স আসবে। এক একটা চ্যাপ্টার দুটো তিনটে করে ফোর্স থাকতে পারে। তো স্টাডি অফ মুভমেন্ট অফ এনি অবজেক্ট নাও ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপ্লাইড, কোন ফোর্সটা আছে তার উপরে। তো ফোর্স সিস্টেম মাল্টিপল হতে পারে বা সিঙ্গেল ফোর্স সিস্টেম হতে পারে। তো ডিপেন্ডিং অন দ্যাট আমাকে করতে হবে কিনা নেট ফোর্সটা বের করতে হবে এবং এই ফোর্সগুলো দেখতে। তো হোয়েন এভার এনি ফোর্স কামস ইন দ্য পিকচার, যে কোনো ফোর্স, সে কন্ট্যাক্ট হোক চাই নন কন্ট্যাক্ট হোক, যাই হোক না কেন, তিনটি ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং দ্য ফোর্স ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার। প্রথম পয়েন্টটা কি? যেহেতু ফোর্সের কথা বলা হচ্ছে, দিস ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর দিয়ে লেখা হচ্ছে, তাহলে ফর দ্যাট ফোর্স ভেক্টর ফার্স্ট পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাগনিটিউড। হ্যাঁ, এই ফোর্সগুলো ম্যাগনিটিউড আমাকে দেখতে পেতে হবে, কত করে ম্যাগনিটিউড, ঠিক আছে? ওয়েদার যদি ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট সেটাও ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে কিনা ডিরেকশন, ডিরেকশন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট। অ্যান্ড থার্ড পয়েন্ট ইজ দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মানে কোন পয়েন্টটাই ফোর্সটা অ্যাপ্লাই করে। তো পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন পয়েন্টটা, এই থার্ড পয়েন্টটা এখন অতটা ইম্পর্টেন্ট হবে না, বিকজ আমরা যে বডিগুলোর কথা ভাবছি, দোজ বডি অন হুইচ দ্য ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড আর ট্রিটেড টু বি দ্য পয়েন্ট। এগুলোকে পয়েন্ট মাস হিসেবে ইউজ করা হচ্ছে, মানে ডিস্ট্রিবিউটেড মাস সিস্টেম নয়, দিস আর দ্য পয়েন্ট। তো পয়েন্ট মাস মানে নো ডাইমেনশন, একটা পয়েন্ট, অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট আই এম অ্যাপ্লাইং এ ফোর্স। আমরা এই ফোর্সে যখন অ্যাপ্লাই করছি, আমরা দেখার চেষ্টা করছিলাম যে অন হুইচ পয়েন্ট, অ্যাট হোয়াট পয়েন্ট or on which point I am applying the force. But that is not the situation when you go in some other topic like center of mass. Center of mass chapter onward আমাদেরকে কিন্তু পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ইম্পর্টেন্ট। একটা সোজা লজিক হচ্ছে, ধর বললাম কোনো একটা অবজেক্টের উপরে রোডের উপর আছে, ইফ আই অ্যাপ্লাই এ ফোর্স অন দিস অবজেক্ট দ্য বডি মে ট্রান্সলেট। ধর কিছুক্ষণ পরে এখানে চলে গেল, ইফ আই অ্যাপ্লাই দ্য সেম ফোর্স অন দ্য বডি বাট এট সাম হায়ার লোকেশন, ধর এখানে আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করছি, দেন দ্য টেন্ডেন্সি অফ দ্য বডি টু টিক, তাহলে বডিটা ট্রান্সলেট করবে না টিল্টিং হবে। তো দ্যাট ডিপেন্ডস অন অ্যাট হোয়াট পয়েন্ট আই এম অ্যাপ্লাইং দ্য ফোর্স। আগের প্রশ্নটা আমি এইখানে অ্যাপ্লাই করছিলাম ফোর্সটাকে, এখন ওই ফোর্সটাকে বি পয়েন্টে নিয়ে চলে গেছি। তো ডিপেন্ডিং অন দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স, দ্য বিহেভিয়ার অফ দ্য অবজেক্ট মে চেঞ্জ। এই বিহেভিয়ারটা প্রথমে কেমন ছিল? প্রথম ট্রান্সলেশন ছিল, পরে রোটেশনের দিকে যাচ্ছে বা ট্রান্সরোটেশন। এবার এটা হতেই পারে যে রোটেশন হচ্ছে অ্যাজ ওয়েল as ট্রান্সলেশন হচ্ছে। তো ডিপেন্ডিং অন দ্যাট আমার পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন গোইং টু ভেরি মাচ ক্রিটিক্যাল। কিন্তু এখন আমরা এই তিন নম্বর পয়েন্টের উপর কোনো স্ট্রেস দিচ্ছি না। ওয়াই? বিকজ আই এম কনসিডারিং দ্য বডি টু বিহেভ অ্যাজ এ পয়েন্ট। যেহেতু পয়েন্ট মাস হিসাবে যেটা ট্রিট করা হচ্ছে, দ্যাট মিনস ইট হ্যাজ নো ডাইমেনশন। কোনো ডাইমেনশন না থাকার জন্য আমি বলবো না যে এই পয়েন্টটার উপরের দিকে বা পয়েন্টের নিচের দিকে কোনো ফোর্স অ্যাপ্লাই করে। অল দ্য সিস্টেম, মানে যাবতীয় যা ফোর্স আমরা ধরবো অন এ পার্টিকুলার বডি, দ্যাট পার্টিকুলার বডি ইজ ট্রিট টু বি অ্যাজ এ পয়েন্ট মাস। নট অনলি দ্যাট, আমরা এই পয়েন্ট মাসটার সাথে আরেকটা অ্যাজাম্পশন করবো, দিস বডিজ আর রিজিড, হ্যাঁ, রিজিড বডি। সো দ্যাট মিনস দেয়ার ইজ নো ডিফরমেশন, নো ডিফরমেশন। কারণ যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, one of the interesting feature of the force is that can create the deformation. কিন্তু আমরা ধরবো যে bodies are rigid one on which whatever be the amount of force that you apply, so there is no deformation. তাহলে দুটো পয়েন্ট আমরা মাথায় রাখবো রিগার্ডিং দ্য অ্যাপ্লাইড ফোর্স অন এ পার্টিকুলার বডি। একটা হচ্ছে পয়েন্ট মাস হিসেবে ট্রিট করা হচ্ছে, আর সেকেন্ড কন্ডিশন দিচ্ছে আমরা রিজিড বডি হিসেবে ট্রিট করবো। ওকে, সো বেসড অন দিস আইডিয়া আমরা এবার যে নিউটনস ল তে ঢুকি, কারণ বেসিক চ্যাপ্টারটা হচ্ছে নিউটনস। নিউটনের তিনটে ল রয়েছে, বেসিক ল তিনটে একটু বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে স্টেটমেন্টগুলো ডিরাইভ করা হয়েছে ও বলা হয়েছে। ফার্স্ট ল ইজ দ্য নিউটনস ফার্স্ট ল, ইজ অলসো কল্ড দ্য ল অফ ইনার্শিয়া। নাও দ্য কোশ্চেন কামস, হোয়াট ইজ ইনার্শিয়া? তো ইনার্শিয়া বেসিক্যালি যদি বলি, ধর বললাম যে রাস্তাতে গিয়ে দেখলাম যে there are two objects lying on the floor. Let us say one object having a mass of 1 gram and another object is a mass of 1000 kg. 1000 kg. So if I apply a small amount of force on this 1 gram, ছোট্ট একটা force apply করলাম on this 1 gram, so then the 1 gram may be displaced. But if I apply a large amount of force on this particular 1000 kg, then also it may not be possible to displace the body. Why? The mass is much more. ঠিক আছে? The second situation যখন খুব বড় একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তখনও দেখলাম যে অবজেক্টটা মুভ করছে না। দ্যাট মিনস এই অবজেক্টটা ইনার্শিয়া, ইনার্শিয়া ইজ অন দ্য হায়ার সাইড। So what is inertia? Basically, inertia is the measurement of mass. Inertia is directly proportional to mass. The more the mass, more is the inertia. Less the mass, less is the inertia. So এই 1 গ্রাম যে পার্টিকেলটা ছিল, যার ইনার্শিয়া কম ছিল, why? Because the mass is less. যেহেতু ইনার্শিয়া কম ছিল, ইনিশিয়ালি এই কোন সিচুয়েশনে ছিল? Initially, this particle is at inertia of rest.
inertia of rest ছিল। So once we apply a small amount of force, then that particular rest inertia can be changed to inertia of motion. So with the application of force, I can only change the inertia, state of rest or state of motion. If ধর বললাম যে একটা পার্টিকেল রেস্টে আছে, so it remains at rest unless and until I apply a force. If there is no external force, unbalanced external force is applied, এই external force টি জিরো করি, so object will be at rest. And if the body is moving with a constant speed, v constant move করছে, if there is no force is acting on this particular body, then the object will continuously move with the same speed. তার মানে কি a কি শো করছে, a শো করছে inertia of motion. Inertia of motion. And first body টা শো করছে inertia of rest. So that means all the body tries to remain in its inertial position. মানে যে inertiaটা আছে ওর মধ্যে, either that may be inertia of rest or the inertia of motion. So until and unless I apply a force, that inertia cannot be changed. আমি একটা পার্টিকেলকে রাস্তার উপর ফেলে রেখেছি, আজন্মকাল রাস্তার উপর পড়ে থাকবে, কি ফুল don't apply any kind of force. That means the situation of inertia, that is the inertia of rest, cannot be changed until and unless I can apply a force. So body which is at rest, it tries to remain at rest. That is called inertia of rest. And body which is moving with uniform velocity tries to do so. That means in order to change the inertia, আমাকে বলতে হবে কিনা, আমাকে অ্যাপ্লাই করতে হবে। So first law defines একটা idea about the force, and that idea is the qualitative idea. Why qualitative? Because আমরা দেখলাম যে একটা বডি আইদার রেস্টে আছে বা মুভ করছে কনস্ট্যান্ট, তাহলে অটোমেটিকলি আমি কন্ট্রোল করতে পারবো যে অন দ্যাট পার্টিকুলার বডি নো ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড। কিন্তু এইটা আমি বলতে পারবো না যে ইফ দ্য বডি ইজ চেঞ্জিং ইটস স্পিড, ইফ দ্য বডি ইজ চেঞ্জিং ইটস স্পিড, অর যদি বললাম যে এ যেটা রেস্টে ছিল সেটা হঠাৎ করে ইনার্শিয়া মোশনে এলো, দ্যাট মিন নাও ইউ ক্যান কন্ট্রোল দ্যাট সামথিং ইজ অ্যাপ্লাইড, সাম ফোর্স ইজ বিং দেয়ার হুইচ উইল চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর স্টেট অফ মোশন। কিন্তু ফার্স্ট ল আমাকে প্রোভাইড করতে পারবে না যে আনসার ফর দ্যাট ফোর্স, কতটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি সেটা আমি ফার্স্ট ল বলতে পারছি। ফার্স্ট ল ইজ বেসিক্যালি দ্য গিভিং দ্য কোয়ালিটেটিভ আইডিয়া অফ দ্য ফোর্স। এর মানে কি? এর মানে হচ্ছে আমাকে দেখে বুঝতে পারবো যে হ্যাঁ ওয়েদার দ্য ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড ফর, আমি এর বাইরে আর কিছু কমেন্ট করি। যদি ফোর্স অ্যাপ্লাইড হয়ে থাকে দ্যাট মিন দ্য স্টেট অফ ইনার্শিয়া ক্যান বি চেঞ্জ, ইফ নো ফোর্স ইজ বিং অ্যাপ্লাইড দ্যাট মিন দ্য স্টেট অফ ইনার্শিয়া ক্যান নট বি চেঞ্জ। তাহলে ফোর্স থেকে বের করার জন্য কি ল? সেকেন্ড ল। সেকেন্ড ল গিভস দ্য কোয়ান্টিটেটিভ আইডিয়া অফ দ্য, এই আমার কোর্সে ক্যালকুলেট করতে শেখালো যে সেকেন্ড ল আমাকে। তো সেকেন্ড ল কি ডিফাইন করবে? সেকেন্ড ল ডিফাইন করবে যে অ্যাপ্লাইড ফোর্স অন এ পার্টিকুলার বডি। ধর বললাম there is a body which is moving with a velocity u. Okay, if I apply a force on this particular body, then the velocity will change. এটা তো ফার্স্ট ল বলছিল, if I don't apply any kind of force, তাহলে বডিটার ইনার্শিয়াটা সেম। But if I apply a force, then the inertia has to be changed. That means the velocity has to be changed. The velocity change, তো ধর কিছুক্ষণ পরে বললাম যে সেম পার্টিকেলটা is moving with a velocity v. That means the force is being applied. If the direction of the force is along the direction of motion, then the velocity is going to be increased. তাহলে v নাম্বারটা যেটা পেয়েছি সেটা এর থেকে বেশি পেয়েছি। Now we define the moment. What is momentum? Momentum is a vector quantity, product of mass into velocity. তাহলে এইখানে কি হয়েছে? Initial momentum that is equals to m into u, and final momentum t final equals to m into v. এবং these are the vector quantity directed along the u vector or along the v. আমরা ধরে নিই যে u হচ্ছে স্ট্রেট লাইন বরাবর আছে, মানে along x axis রয়েছে, so t initially is along x, t finally is also along y, along x. তো নিউটন সেকেন্ড ল যেটাকে ডিফাইন করলো, বললো যে অ্যাপ্লাইড ফোর্স অন এ পার্টিকুলার বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্ট, ডিপি ডিপি। ঠিক আছে, এইটা হচ্ছে নিউটন সেকেন্ড, যেখান থেকে বলা হলো যে এফ ইজ সাম কনস্ট্যান্ট কে ইন্টু ডিপি ডিটি। নাও হোয়াট ইজ ডিপি? ডিপি ডিটি মানে আমি লিখতে পারবো কে টাইমস অফ ডিডিটি অফ এমভি, ডিডিটি অফ এমভি। ডিডিটি অফ এমভি কে লেখা যাবে কেমন করে? আমি যদি মাসটাকে কনস্ট্যান্ট ধরতাম, আর যদি না ধরি তাহলে এরকম করে লিখে দেবো যে এটা ভি ইন্টু ডিএম ডিটি লিখে দিলাম প্লাস এম ইন্টু ডিভি ডিটি, এম ইন্টু ডিভি ডিটি। তো ফার্স্ট পার্ট যে এক্সপ্রেশন লিখেছি দ্যাট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ মাস। তাহলে এই নাম্বারটা কখন জিরো করতে পারবো? ইফ মাস ইজ কনস্ট্যান্ট, ইফ এম ইজ কনস্ট্যান্ট। তো আমি বললাম কি ডিউরিং দ্য মুভমেন্ট অফ দ্য পার্টিকেল যখন মুভ করছে ডিউ টু দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স, ইফ দ্য মাস ইজ কনস্ট্যান্ট, ইট ইজ নট চেঞ্জিং ইন জাস্ট টু টাইম, তখন এটাকে লিখে দেবো কেমন করে? কে টাইমস এম ইন্টু ডিভিডি, অ্যান্ড ডিভিডিটি ইজ বেসিক্যালি দ্য অ্যাক্সেলারেশন ভ্যালু, লিখে দেবো এটাকে কে ইন্টু এম ইন্টু এ। এবার যখন ফোর্সকে ডিফাইন করলাম, আমি বললাম যে there is an object of 1 kg mass
on which if I apply a force of 1 Newton, then the acceleration produced by this body is 1 meter per second. তাহলে যদি সব করেন আমাকে 1 করে বসে দিই, 1 equals to k times 1 into 1. It implies যে k equals to 1. That means k যদি 1 হয়ে গিয়ে থাকে তাহলে modified version of the Newton second law যেটা লেখা যেতে পারে, that is equals to F equals k into k. এটা একটা ভেক্টর ইকুয়েশন, F ভেক্টরকে লিখবো, এদিকে A ভেক্টরকে লিখবো। Now what is F vector? F vector is for the net force applied. একটা সিস্টেমের উপরে একটার বেশি ফোর্স থাকতে পারে, তো দ্যাট ফোর্স মে বি আসছে। মাস ক্যান অলসো বি চেঞ্জ, মাস ক্যান অলসো বি চেঞ্জ। আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝতে পেরে যাবি। সো আমি এটা দিচ্ছি কি, আমি প্রথম ধরেছি যে ইফ মাস ইজ কনস্ট্যান্ট দেন দিস ইজ, তাহলে দিস ইজ কল দ্য মডিফাইড ফর্ম অফ দ্য সেকেন্ড, দিস ইজ নট দ্য সেকেন্ড। সেকেন্ড ল কিন্তু আলাদা, মডিফাইড সেকেন্ড ল, কিন্তু আমরা এটাকেই কাজে লাগাবো, আমরা এটাকেই বারবার ইউজ করবো। তাহলে এইখানে কি লেখা আছে, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য সিস্টেম। নেট ফোর্স ইজ নাথিং বাট দ্য ভেক্টর এডিশন অফ অল দ্য, যাবতীয় যা ফোর্স থাকবে সেগুলোকে ভেক্টরলি অ্যাড। A is what? A is basically the acceleration of the system. সিস্টেম, হ্যাঁ, তাহলে আমাকে সিস্টেম একটা ডিফাইন করতে হবে, তার মধ্যে বলবো যে আমি যদি একটা নেট ফোর্স লাগাই তাহলে অ্যাক্সিলারেশন প্রডিউস বাই দ্য সিস্টেম ইজ বেসিক্যালি নেট ফোর্স বাই এম। এটি সিম্পল, এটাকে লাগাবো। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করছি যখন মাস ইজ কনস্ট্যান্ট। ইফ দ্য মাস ইজ নট কনস্ট্যান্ট দেন দ্য এফ আপ। ইফ আমি যদি লিখি যে ইফ এম ইজ ভ্যারিয়েবল, এম ইজ নট কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট নয়, এ চেঞ্জ করছে কেমন করে, মাসটা চেঞ্জ করতে উইথ রেসপেক্ট টাইম। তাহলে আমাকে অ্যাপ্লাই করতে কেমন করে লিখতে হবে, তখন আমাকে লিখতে হবে সব, তখনও কিন্তু কে নাম্বারটা 1 ইয়ার, তখনও কিন্তু কে নাম্বারটা 1 ইয়ার। তাহলে কেটাকে যদি সরিয়ে দিই আমি একেবারে, তাহলে লিখে দেবো ভি টাইমস ডিএম ডিটি প্লাস হয়ে যাবে এম ইন্টু ডিবি, এরকম ইকুয়েশন থাকবে। তো নাও উই ক্যান নট নেগলেক্ট দ্য ফার্স্ট, এইটা থাকবে। এক্সাম্পল ধর বললাম যে একটা তোর কাছে ইয়ে রয়েছে, সিলিন্ডার রয়েছে, হ্যাঁ সিলিন্ডার রয়েছে। নাও ইনসাইড দ্য সিলিন্ডার লেট আস সে দেয়ার ইজ এ পিস্টন হুইচ ইজ মুভিং, একটা পিস্টন রয়েছে, ইট ইজ মুভিং ইন দিস ডিরেকশন। ওকে, নাও দেয়ার ইজ সাম কাইন্ড অফ গ্যাস ইজ দেয়ার, গ্যাস ইজ দেয়ার। Okay. Now, why it is moving? Because the internal pressure of the gas, it will P inside is more than the P outside. Okay. Let us say P inside is more than the P outside, then the gas is offering a force on the piston, and because of the piston is moving toward the right. Now, let us say I put some kind of adhesive on this piston surface. You can add adhesive there. And on the other side of the piston, there is a gas in trap, and inside that gas the dust particles are. These are the dust particles of mass, let us say m. Okay, now as the piston moves, initially let us say the mass of the piston is, let us say capital M. Now as the piston moves, the dust particle will stick with the piston. আস্তে আস্তে dust particle গুলো piston উপর stick করে যাবে, and because of that what happens, ultimately one point will come, ধর বললাম এরকম কোনো একটা সিচুয়েশন দেখলি যেখানে এট এ টাইম টি ইনস্ট্যান্ট পরে দেখি যে পিস্টনটা এই এতখানি গ্যাস জমে গেছে, গ্যাস পার্টিকেল এক্সট্রা মাস অ্যাডেড ইন টাইম টি ইজ হাউ মাচ, এম নট তো ইনিশিয়ালি ছিল, এম নট ডেল্টা টি, ধর টি টাইম পরে এটা অ্যাড হয়েছে, এম নট টি প্লাস ক্যাপিটাল এম। সো নাও দ্য মাস অফ দ্য পিস্টন ইজ ভ্যারিয়েবল, না নাও দ্য মাস অফ দ্য পিস্টন ইজ ভ্যারিয়েবল। সো এই অঙ্কতে যদি আমাকে বের করতে পারে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য piston due to the inside gas pressure, and is also variable force, is not constant. Why? A DMD number is not equal to এই যে DMD নাম্বারটা এলো, that is the force, আমি ফোর্স বের করতে গেলে এই এক্সপ্রেশনটা ইউজ করতে হবে। Now in this equation DMD is not 0, DMD is there. তো যখন DMD নাম্বারটা চলে এলো, that means now the piston mass is changing contrast. Why? Because at every instant কিছু কিছু ডাস্ট পার্টিকেল আছে, they are coming and sticking to the piston wall. The piston wall এসে জমে যাচ্ছে, that means the mass is going to be increased. তো অ্যাকচুয়ালি হয় কি, আমি মাসটাকে কনস্ট্যান্ট ধরতে পারি না। In reality mass is also a variable depending on the speed. হ্যাঁ, আমরা যে এইখানে যেমন ধরছি, আমরা এখানে কি ধরছি, মাস ইজ কনস্ট্যান্ট ধরছি। If a single body is there, let us say mass is 2 kg and 2 kg is moving. যখনই বলছি যে পার্টিকেল ইজ মুভিং, সো মাস হ্যাজ টু বি চেঞ্জড, মাস হ্যাজ টু চেঞ্জ। মাসকে যদি চেঞ্জ করতে হয়, মাসকে যদি চেঞ্জ করতে, আমি ধর এই পাল্টি বলে দিচ্ছি
লেট আস সে ধর বললাম একটা তোর কাছে পার্টিকেল রয়েছে যার মাস হচ্ছে m0. হোয়াট ইজ m0? m0 ইজ দ্য রেস্ট মাস. When the particle is at rest, the mass is rest mass is called m0. ধর এই মাসটা অবজার্ভ করি, লেট আস সে 2k. কি বলে এবার if the particle moving with some velocity v, then the mass has to be changed. Then the mass has to be changed. তখন মাসে কেমন করলে m কে লেখা আছে m0 divided by under 1 minus v square by c square. What is c? c is the velocity of light. ঠিক আছে, তাহলে এবার এই যদি স্পিডটা নিয়ে মুভ করে ভি নাম্বারটা, দ্য ভি নাম্বার ইজ মোর অর লেস কম্পারেবল টু দ্য সি ডাইমেনশন. হ্যাঁ, ভি আর ইকুয়ালস টু সি করে দিই, এটা সে ভি অলমোস্ট ইকুয়াল টু সি হয়ে যায়. দ্যাট মিনস এম নাম্বারটা কি হবে? এম ইন্টু ইনফিনিটি হয়ে গেল, ইনফাইনাইটলি হেভিয়ার মাস হয়ে যাবে. হ্যাঁ, ইনফাইনাইটলি হেভিয়ার মাস হয়ে যাবে. সো ইফ দ্য ভি মোর অর লেস ইকুয়ালস টু সি, তাহলেও মাসটা বেড়ে যাচ্ছে. কিন্তু আমরা এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করবো না. ভাই? Because the particle velocity is very, very less compared to c line. But for the subatomic part, like electron রয়েছে, positron রয়েছে, alpha ray, gamma ray, এরা যখন মুভ করে, they are moving at a very high speed. So for those particles, I cannot consider or assume the mass to be remain constant. কিন্তু আমরা এখন বলছি না, আমরা যে ফিজিক্সটা আমাদের ঢুকে বসে আছি, in that particular physics system, আমরা যে পার্টিকেলের কথা বলবো, all those particles are moving with a velocity which is much, much less than c. c এর থেকে অনেক ছোট. So for that situation only, আমরা বলে দেবো যে m is approximately equals to m. There is no change in the mass parameter. But still the mass can vary because of addition of mass. আমরা কোনো একটা সিস্টেমে মাস অ্যাড করতে পারি বা কোনো একটা সিস্টেম থেকে মাস সাবট্রাক্ট, কোনো একটা সিস্টেম থেকে মাস বের করে নিতে পারি. ডিএমডিটি যে নাম্বারটা পেলাম, that DMDT number can be either positive number or can be negative number also. Both are possible. ঠিক আছে, এই পার্টিকুলার এক্সাম্পলটা যেখানে দিচ্ছি সেখানে ডিএমডিটি নাম্বারটা কিন্তু পজিটিভ হয়ে যাবে. ডিএমডি নাম্বার ইজ পজিটিভ, বাট দ্যাট ডাজন্ট মিন এভরি টাইম ডিএমডিটি ইজ পজিটিভ. হ্যাঁ, সামথিং মে বি নেগেটিভ অলসো. হ্যাঁ, ধর বললাম যে আমাদের যখন রিভারবেট প্রবলেম করতে হয়, রিভারবেট প্রবলেমে আমাদের ইরোশন স্টাডি, হ্যাঁ, একদম পিওরলি ইঞ্জিনিয়ারিং লেভেলে চলে গেল. ধর বললাম তোর কাছে রিভারবেট রয়েছে গঙ্গার কোনো একটা জায়গা, তুই ফ্লো অ্যানালিস, তো দেখছিস যে আস্তে আস্তে ইরোশন লেভেলটা বেড়ে গেছে. কারণ বেড়ে গেছে, রিভার বেডটা যেখানে থাকবে সেখানে নিচে ধর রিভার বেডটা রয়েছে, এখানে মাড রয়েছে, স্যান্ড রয়েছে, সব রয়েছে. তো ডিউ টু দ্য ফ্লো অফ ওয়াটার at a very high speed, at a high speed, some erosion will take place. মানে এইখান থেকে মাটি সরে সরে এদিকে চলে যাচ্ছে. That means for this particular situation, if I want to calculate what is the force offered by the water on the river bed, that is called the drag. এই ড্র্যাগটা আমি বের করব. So now this drag force is dependent on the mass. Why? Because mass of the system is continuously decreasing. বুঝা গেল? তাহলে এইখানে কিন্তু ডিএমডিটি নাম্বারটা নেগেটিভ. সো ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন, হ্যাঁ, প্র্যাকটিক্যাল যখন আমাকে কাজকর্ম করতে হবে, these are the practical application of Newton. So in most of the situation, I have to take care about the mass change. So whether the DMDT is positive or DMDT is negative, that depends on the situation. Situation আমাকে বলে দেবে যে কি নাম্বারটা হচ্ছে. তাহলে ডিএমডিটি যখন থাকবে, একটা অঙ্ক যখন ডিএমডিটি ইম্পর্টেন্সটা আসছে, মানে মাস ইজ চেঞ্জিং, দেন দ্যাট ক্যাটাগরি অফ প্রবলেম ইজ নোন অ্যাজ দ্য ভ্যারিয়েবল মাস. তাহলে ভ্যারিয়েবল মাস প্রবলেমটা একটা সেপারেট সেগমেন্ট, যেটা আমাকে নিউটন লকেই স্টাডি করে পড়তে হবে, কিন্তু দ্যাট স্টাডি সামওয়াট ডিফারেন্ট. কিন্তু আমরা এখন এই ভ্যারিয়েবল মাসে নেই, আমরা আছি কোথায়? ফিক্সড মাসে আছি. তো ফিক্সড মাসে থাকার জন্য এভরি টাইম আই এম কনসিডারিং দ্যাট mass is never going to be changed. Mass is not changing. But in reality, if I don't take the mass to be constant, mass is not changing. Mass is changing actually. কারণ আমরা এই এক্সপেরিয়েন্স যদি দেখি ভালো করে, এভরি টাইম এমন কোনো সিচুয়েশন হতে পারে না, হোয়াট এভার ইজ দ্য স্মল ভ্যালু, যে কোনো একটা যদি ভ্যালু বসা, তো ভি নাম্বারটা দ্যাট উইল 10 মিটার পার সেকেন্ড ইজ হয়, সেগুলি কম হবে না ঠিকই, বাট স্টিল দেয়ার ইজ এ লেস দ্যান মাস ইজ সামহট ইনক্রিজ. কিন্তু আমরা এটাকে ধরছি না. Why? Because they are changing place. Changing mass যেটা হচ্ছে সেটা খুব ইনসিগনিফিকেন্ট হচ্ছে, বাট ফর দ্য সাব অ্যাটমিক পার্টিকেল ওই চেঞ্জিং মাসটাই কিন্তু অনেক বড় হবে. ঠিক আছে, তখন কিন্তু আমাকে এটা ধরতে হবে. তাহলে এই যে কনসেপ্ট, এই যে মাসটা চেঞ্জ করছে কার রেসপেক্টে? স্পিডের রেসপেক্ট. মাসটা চেঞ্জ করছে স্পিডের রেসপেক্টে. দ্যাট মিনস ইফ দ্য স্পিড অফ দ্য পার্টিকেল ইজ চেঞ্জিং, if it goes on the higher side, then the increment of mass is on the larger side. এই যে প্রপার্টিটা, that makes the mass to be called as relativistic variable. Relativistic variable মানে কি? মানে হচ্ছে this mass is changing with respect to mass. So m
mass of any body when it is rest is not equals to mass of the body when it is moved. This property of the mass makes it relativistic variant. There are some other property, কিছু আরো প্রপার্টি রয়েছে যারা ইনভ্যারিয়েন্ট, মানে তারা আবার মুভমেন্ট উপর ডিপেন্ড করে, লাইক চার্জ অন এ বডি ইজ রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট। একটা কোনো পার্টিকুলার আমি চার্জ দিয়েছি, সো ইফ দ্য চার্জ লেট আস সে 2 কুলম চার্জ কোনো একটা বডি, আমি বললাম এই 2 কুলমের পার্টিকেলটা, 2 কুলমের পার্টিকেলটা মুভ করছে উইথ এ সার্টেন স্পিড ভি। সো ইফ দ্য চার্জ ইজ অ্যাট রেস্ট, ধর বললাম 2 কুলমের পার্টিকেলটা রেস্টে রয়েছে, যখন রেস্টে আছে তখনও চার্জ বলবো 2 কুলম রয়েছে, যখন মুভ করছে তখনও বলবো 2 কুলম বি রয়েছে। দ্যাট মিনস দ্য চার্জ অন দ্য পার্টিকেল ইজ নট গোয়িং টু বি চেঞ্জ উইথ রেসপেক্ট টু স্পিড। সো এই ধরনের প্রপার্টি যেটা কিনা ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না, বা ভেলোসিটি বলাটা ভুল, স্পিডের উপর ডিপেন্ড করছে না, দ্যাট ইজ কল্ড দ্য রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট। এটাকে বলা রিলেটিভিস্টিক ইনভ্যারিয়েন্ট। দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে ভ্যারিয়েন্ট মানে যেটা ভ্যারি করছে, একটা হচ্ছে ইনভ্যারিয়েন্ট which is not ভ্যারি। ঠিক আছে, সো আমরা এত কমপ্লেক্সের মধ্যে ঢুকবো না ইনিশিয়ালি, আমরা এখন থাকবো কিনা মাসটাই কনস্ট্যান্ট, কিন্তু একটা আইডিয়া দিতে পারলাম যে মাস কেন অলসো চেঞ্জ, বিভিন্ন সিচুয়েশনে মাস চেঞ্জ করবে। মাস যখন চেঞ্জ হবে তখন সেই ক্যাটাগরি প্রবলেমটা একদম এন্টারলি ডিফারেন্ট কম্পেয়ার টু যেটা আমরা এখন করতে চাই। রিগার্ডিং থার্ড ল আমাকে কি শিখিয়েছে? থার্ড ল আমাকে শিখিয়েছে যে অ্যাকশন রিয়াকশন পেয়ার। সো অ্যাকশন রিয়াকশন পেয়ারের জন্য দিস আর দ্য 5 পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ টু রিমেম্বার এই অ্যাকশন রিয়াকশন পেয়ার বের করার জন্য। এটা হতে কিন্তু ইকুয়াল ম্যাগনিটিউড। আমি যদি একটা ফোর্সকে ধরে বললাম রেড ফোর্সটাকে যদি এ বলে থাকি, তাহলে গ্রিন ফোর্সটা হচ্ছে কি আর ফোর্স, দ্যাট ইজ বেসিক্যালি দ্য রিয়াকশন ফোর্স অফার্ড বাই দ্য ওয়াল অন আওয়ার হ্যান্ড। আমি হাত দিয়ে দেওয়ালটাকে পুশ করছি, দ্যাট ইজ আই এম প্রোভাইডিং এনি কাইন্ড অফ ফোর্স হুইচ ইজ নোন টু বি অ্যাজ দ্য অ্যাকশন ফোর্স। আর ওয়াল আমাকে কি দিচ্ছে? রিয়াকশন দিচ্ছে। তার মানে এরকম কিছু বলা যায় না যে আমি রেডটাকে অ্যাকশনই বলতে হবে, রেডটাকে রিয়াকশনও বলতে হবে। আমি যদি ভাবতাম যে রেডটাকে রিয়াকশন বলবো, তো আদার ফোর্স হ্যাজ টু বি নোন টু বি অ্যাজ দ্য অ্যাকশন ফোর্স। তাহলে একটাকে অ্যাকশন বলে একটাকে রিয়াকশন। কি বলেছে? অ্যাকশন রিয়াকশন অফ সেম ম্যাগনিটিউড, মানে মড অফ এ যেটা হবে আর আর যেটা হবে দুটো ইকুয়াল হতে হবে। সেকেন্ড পয়েন্ট যেটা হচ্ছে অ্যাকশন রিয়াকশন পেয়ার অ্যাকশন অপোজিট ডিরেকশন, মানে এ যদি রাইটের দিকে হয়ে থাকে তাহলে আর কে লেফটের দিকে হতে হবে। ডিফারেন্ট বডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফারেন্ট বডি, অ্যাকশন রিয়াকশন পেয়ার শুড অ্যাক্ট অন ডিফারেন্ট বডি, মানে এই ফোর্সটা অ্যাক্ট করছে কার উপরে? এটা অ্যাক্ট করছে অন ওয়াল, এটা হচ্ছে ওয়ালের উপরে। whereas our force is acting on our hand, আরটা আমাদের হাতের উপরে অ্যাক্ট করে। সো অন টু ডিফারেন্ট বডি অ্যাকশন রিয়াকশন পেয়ার মাস্ট অ্যাক্ট সাইমেলটেনিয়াসলি, মানে যখনই এ ফোর্সটা এলো অটোমেটিক্যালি আটকে চলবে। আমি কিন্তু এরা সবসময় পেয়ারে ইউজ করি, সেই কারণে এটা অ্যাকশন রিয়াকশন পেয়ার করে। আমি এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো না, সো অনলি অ্যাকশন ফোর্স ইজ দেয়ার, নট এনি কাইন্ড অফ রিয়াকশন ফোর্স। ইফ অ্যাকশন কামস দেন অটোমেটিক্যালি ইনস্ট্যান্টলি আর শুড একসাথে আসতে হবে। অ্যান্ড অ্যাকশন রিয়াকশন পেয়ার আর অফ সেম নেচার। নেচার মানে ইফ দেয়ার কন্ট্যাক্ট টাইপ অফ ফোর্স, তো বোথ শুড বি দ্য সেম কন্ট্যাক্ট টাইপ। এইখানে আমরা করছি কি অ্যাকশন ফোর্স যদি কন্ট্যাক্ট নর্মাল ফোর্স বলে থাকি, তো আরটাও নর্মাল ফোর্স। অ্যাকশনটা যদি গ্র্যাভিটি হয়ে থাকে, রিয়াকশন হ্যাজ টু বি গ্র্যাভিটি। অ্যাকশন যদি ফ্রিকশন হয়ে থাকে, রিয়াকশন হ্যাজ টু ফ্রিকশন। অল দ্য ফোর্সেস যাদেরকে অ্যাকশন রিয়াকশন পেয়ার গুলো আমরা সেট করবো, সো দোজ ফোর্সেস শুড স্যাটিসফাই অল দ্য 5 পয়েন্ট। এই 5টা পয়েন্ট যখন তারা স্যাটিসফাই করবে, then only I can say it is a kind of force pair system which is known as action reaction. এর মধ্যে যদি একটাও না স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারবো না যেটা হচ্ছে অ্যাকশন রিয়াকশন। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ব্রিফ ডিসকাশন অ্যাবাউট দ্য নিউটন 3 laws. মোস্টলি আমরা কোন লটা ইউজ করবো? সেকেন্ড লটা ইউজ করবো টু সলভ দ্য নিউমেরিক্যাল। আর থার্ড লটা আমরা মাথায় রাখবো। থার্ড লটা আমরা মাথায় রাখবো টু শো দ্য ফোর্স। কারণ এই অ্যাকশন রিয়াকশন ফোর্সটা কিন্তু আস্তে আস্তে কঠিন হতে থাকবে, কারণ আমাকে কিন্তু দুটো করে ফোর্সই সবসময় দেখাতে হবে। দুটো করে ফোর্সই দেখাতে হবে। দুটো করে ফোর্স যখন দেখাতে হবে, আমাকে দেখতে পেতে হবে কোনটাকে অ্যাকশন বলেছি, অটোমেটিক সঙ্গে সঙ্গে আরেকটা রিয়াকশন। আমি যদি লিখতে একটু দেরি করি বা ভুল করি বা হয়তো যদি স্কিপ করে যায়, তাহলে আরেকটা ফোর্সকে মিস করি। সেই কারণে লজিকটা হচ্ছে যখনই আমি একটা অ্যাকশন ফোর্স দেখালাম, উল্টো বডির উপরে আমাকে রিয়াকশন দেখাতে হবে। একই বডির উপর দেখালে চলবে না, বিকজ দে আর অ্যাক্টিং অন দ্য টু ডিফারেন্ট বডি। দুটো বডির উপরে অ্যাকশন ইজ অ্যাক্টিং অন দ্য ওয়াল। ওয়ালের যখন আমি ছবি আঁকছি, ওয়ালের যদি ফ্রি বডি করি, আমি দেখবো যে ওয়ালের উপরে আমাকে এ ফোর্সটা আছে, whereas যখন হ্যান্ডটা ফ্রি বডি করলাম, এই হ্যান্ডটার উপরে আর ফোর্সটা আছে। সো দিস আর দ্য টু ডিফারেন্ট ফোর্সেস অ্যাক্টিং অন টু ডিফারেন্ট বডি। আমি যদি বলি যে লোকটার
ওয়ালটা অ্যাজ এ অ্যাক্টিং অ্যাজ সিস্টেম, লোকটা and ওয়ালটা অ্যাজ এ অ্যাক্টিং অ্যাজ সিস্টেম, দেন আই ক্যান নট সি এনি কাইন্ড অফ অ্যাক্টিং রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন তখনই আসবে যখন কিনা দুটো আলাদা আলাদা বডিকে আমি আলাদা আলাদা সিস্টেম। If I take only wall as or one single system, then I have to show the action. আমি যদি লোকটাকে শুধু একটা সিস্টেম মনে করি, দেন আর উইল কাম। ঠিক আছে, যদি কম্বাইন দুটোকে যদি আমরা একটা একটা সিস্টেমের মধ্যে ফেলে দিই, তাহলে অ্যাকশন দেখতে পাবো না, আরও দেখতে পাবো না। ওয়াই? বিকজ দিজ আর বেসিক্যালি ইন্টারনাল, বাইরে থেকে দেখা যাচ্ছে। যখন সিস্টেমের মধ্যে ঢুকলাম আমি, তখন দেখলাম ইন্ডিভিজুয়ালি একটা ওয়াল রয়েছে, ইন্ডিভিজুয়ালি একটা ম্যান রয়েছে। তো যখন দুটোকে সেপারেট করলাম, তখন আমি অ্যাকশন রিয়াকশন খুঁজে পাই। আমি যদি টোটালটাকে একসাথে দেখি, মানে অ্যাজ এ সিস্টেম যদি আমি ভাবি লোকটাও রয়েছে ওয়ালটাও রয়েছে, ফর দ্যাট সিচুয়েশন আমি কিন্তু কোনো অ্যাকশন রিয়াকশন দেখতে পাবো না। ওকে, সো আমাদেরকে মোস্টলি টার্গেট করতে হবে কি সেকেন্ড লটাকে লিখতে হবে ঠিক করে, অ্যান্ড সেকেন্ড লটা লেখার পরেই আমাকে দেখতে হবে যে না ছবিটা আঁকতে হবে, দ্যাট ইজ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম করতে হবে। সো ডিউরিং দ্য ফ্রি বডি ডায়াগ্রাম আই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য পুটিং দিস অ্যাকশন রিয়াকশন। এইটা যদি ভুল করি তাহলে কিন্তু উত্তর আমার ভুল আসবে, ডায়াগ্রামটাও ভুল। ওকে, সো বিফোর স্টার্টিং আমাকে এখন শিখতে হবে কিনা হোয়াট আর দ্য ডিফারেন্ট ফোর্সেস দ্যাট উই আর গোয়িং টু কভার আন্ডার দিস চ্যাপ্টার। চারটে ফোর্স আমরা এই চ্যাপ্টারে পড়ি বেসিক্যালি। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম হচ্ছে কিনা ওয়েট। যদিও এটা আমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার আন্ডার আলাদা আলাদা করে পড়তে হবে, কিন্তু এখন একটা ডিপ আইডিয়া নেবো। Why? Because weight is nothing but the mg. This is a force which pulls the body is being pulled by our earth. কিন্তু এটা এমজি কেন বলা হচ্ছে, অন্য কিছু নয় কেন, বা এটা এলো কেমন করে, এগুলো ডিটেল আমরা অ্যানালাইজ করবো গ্র্যাভিটেশন আন্ডারে। কিন্তু আপাতত এটা মাথায় রাখলাম যে ম্যাগনেটিক লেখা হচ্ছে এমজি করে, দিস ফোর্স। আর ফোর্স মানে তার ইউনিট হিসেবে নিউটন হয়ে যাবে। ডিরেকশন কোন দিকে হবে? ইট ইজ অলওয়েজ টুয়ার্ড দ্য সেন্টার অফ, সবসময় মানে সেন্টার অফ দ্য আর্থ হবে, অর ভার্টিক্যালি ডাউন হবে। ভার্টিক্যাল কথাটা হচ্ছে গ্রেটিভ। ভাই গ্রেটিভ কথা, আমি যেটাকে ভার্টিক্যাল বলছি ওটা অন্য জায়গাতে ভার্টিক্যাল নাও হতে পারে। দেখাচ্ছি। সো ইট ইজ এ ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন অলওয়েজ অ্যান্ড টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ। ফোর্সের ম্যাগনিটিউড কত? এমজি। কারণ আমি তিনটে পয়েন্টকে মার্ক করতে বলেছিলাম, হোয়াট ইজ দ্য ম্যাগনিটিউড, হোয়াট ইজ দ্য ডিরেকশন, পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন আমরা পরে শিখবো যে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন সেন্টার অফ গ্র্যাভিটি বলে। হ্যাঁ, সেন্টার অফ গ্র্যাভিটি বলে। তো সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এমন একটা পয়েন্ট যেখান থেকে টোটাল ওয়েটটা অ্যাক্ট। কিন্তু এখন আমরা ধরবো কি সিন্স ইট ইজ অ্যাক্টিং অ্যাজ এ পয়েন্ট মাস, এটা আমরা ছোট্ট একটা পয়েন্ট দেখাই। সো পয়েন্ট মাসের জন্য সেন্টারই বাকি, ওই পয়েন্ট থেকেই এমজি ফোর্সটা অ্যাক্ট করছে। ঠিক আছে, তাহলে এর কাছে আমার ডাইমেনশন ধরা হচ্ছে না, কারণ আমরা ধরেছি এই যে পার্টিকেলের কথা, যে পয়েন্ট পার্টিকেল। আর পয়েন্ট পার্টিকেল মানে হচ্ছে এর কোনো ডাইমেনশন নেই। সো ফর নো ডাইমেনশনাল জিওমেট্রি আমরা একটা পয়েন্ট হিসেবে চুজ করছি, পয়েন্টের জন্য ভার্টিক্যাল ডাউনওয়ার্ড দেখিয়ে দিলাম। বা এই ভার্টিক্যাল নেচারটা, ভার্টিক্যাল যে কথাটা রয়েছে সেটা হচ্ছে রিপিট কথাবার্তা। কেন? ধর বললাম যে ইফ আই keep a particle at point A on our earth, এর উপর যে এমজিটা আসবে টুয়ার্ড দ্য আর্থ সেন্টার, এমজি এই দিকে আসবে। এখানে কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কথাটা মনে হচ্ছে যে ভুল করছি না, ভুল করতে হবে। যে প্লেসে আমি দাঁড়াবো, ধর বললাম আমি এই প্লেসে একটা দাঁড়িয়ে আছি, ধরে একটা বললাম এই পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তো বি পয়েন্টের ভার্টিক্যাল যদি ড্র করতে হয়, হ্যাভ টু ড্র এ লাইন কানেক্টিং দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যান্ড বি। এই যে লাইনটা হল দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল লাইন অ্যাট পয়েন্ট। এবার ওই পয়েন্টে যদি ট্যানজেন্ট ড্র করি, দ্যাট লাইন ইজ বেসিক্যালি হরিজন্টাল অ্যাট দ্যাট। তাহলে যেমন যেমন করে পয়েন্টটাকে চেঞ্জ করবো, ধর বললাম যে আমি পোলে চলে যাই, পোলের জন্য ভার্টিক্যাল কোনটা? পোলের জন্য ভার্টিক্যাল হচ্ছে একদম সোজা মাথার দিকে চলে যাচ্ছে, এদিকে ভি লাইনটা, আর এইটা হচ্ছে অরিজিনাল লাইনটা। এইটা হচ্ছে অরিজিনাল লাইনটা। তো ডিপেন্ডিং অন দ্য পজিশন অন আওয়ার আর্থ, আমাদের দেখ ভার্টিক্যাল আর অরিজিনাল ডিরেকশনে চেঞ্জ হবে। তা সেই কারণেই বলছি যে ভার্টিক্যাল যেটা মনে হচ্ছে আমার কাছে যেটা ভার্টিক্যাল, সেটা তোর কাছে ভার্টিক্যাল নাও হতে পারে। ওয়াই? বিকজ আমরা ধর বললাম যে আর্থের সার্ফেস দাঁড়িয়ে আছে, ধর বললাম এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে এ, এইখানে একটা লোক বি দাঁড়িয়ে। If the separation between A and B is let us say 10 মিটার, তো দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 10 মিটার, তাহলে বলবো যে A আর B কানেক্ট করা যে লাইনটা রয়েছে দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ হরিজন্টাল লাইন। এই লাইনটা যে হরিজন্টাল লাইন, আর ওই লাইনটা থেকে যদি ভার্টিক্যাল ড্র করি, মানে 90 ডিগ্রি লাইনে ড্র করি, দ্যাট ইজ দ্য ভার্টিক্যাল লাইন। দের ইজ নো ইস্যু। কিন্তু ইন রিয়েলিটিতে আমি যদি বলতাম যে এদের গ্যাপটা 10 মিটার নয়, ধর বললাম যে এই গ্যাপটা A আর B এর মধ্যে গ্যাপটা এখন সেটা আছে বললাম 10 কিলোমিটার। Now once the distance between them is more, তাহলে কিন্তু এটা ফ্ল্যাট দিক। নাও দ্য কার্ভেচার এফেক্ট অফ আর্থিং। তো কার্ভেচার এফেক্ট আসার জন্য কি হবে? ধর বললাম যে একটা পয়েন্ট যদি এইখানে মার্ক করেছি, একটা পয়েন্ট এইখানে মার্ক করেছি। সো দিজ আর দ্য টু ডিফারেন্ট পয়েন্ট এ এন্ড বি অন দ্য আর্থ সার্ফেস। এইখানে কিন্তু দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট আলাদা, বাট সিন্স দ্য সেপারেশন বিটুইন দেম ইজ ভেরি ভেরি স্মল, তাহলে আমরা ধরবো যে অলমোস্ট আর্থের সার্ফেসটা ফ্ল্যাট। ভাই আর্থের এরিয়া অনেক বড়। হ্যাঁ, আর্থের এরিয়া যদি দেখি আমরা,
radius of Earth is 6,400 kilometers, which is much greater than the 10 meter or 10 kilometer also. 10 kilometer থেকে অনেক বড় number. But still, when the separation is more, then the horizontal at that particular point or vertical. এই vertical যে লাইনটা হলো সেটা এই লাইনটা, যে V at point এ, আর এই লাইনটা যে V at point B. These lines will be different. হ্যাঁ, যদি কার্ভের থেকে আরো একটু বাড়িয়ে দিই, ধর বললাম যে পয়েন্টগুলোকে আর একটু দূরে দূরে নিয়ে যাই, যদি পয়েন্টগুলোকে আর একটু দূরে দূরে নিয়ে যাই, এটা আছে ধর বললাম যে একটা পয়েন্ট আমি বললাম এই পয়েন্টে রয়েছে, এইটা ধর বললাম এক্স পয়েন্ট, আর এরকম যদি অন্য দিকে একটা পয়েন্টকে নিয়ে ওয়াই পয়েন্ট, ওকে, এক্স পয়েন্ট ওয়াই পয়েন্ট। দেন আমি দেখবো কি এই ভার্টিক্যালটা, এইখানে যে ভার্টিক্যালটা মানে এই হরিজন্টাল যেটা ড্র করেছি, অ্যান্ড দিস হরিজন্টাল দে আর ইন্টারসেক্টিং এট এ পার্টিকুলার পয়েন্ট। না, আমি আগে করছিলাম কি, আমি বলছিলাম যে এই যে এ আর বি পয়েন্টটা যেটা যেমন খুব কাছাকাছি আছে, সো দিস ইজ বেসিক্যালি সারফেস, আর্থ সারফেস। সো দিস লাইন সারফেস উইল ডিফাইন আওয়ার হরিজন্টাল। বাট যখন এ আর বি এর মধ্যে গ্যাপটা আস্তে আস্তে বাড়াতে শুরু করলাম, there may be one particular situation when the surface is not acting as the horizontal, যখন গ্যাপটা অনেকটা বেশি হয়ে গেছে। ধর বললাম যে এক্স আর ওয়াই পয়েন্ট আমি সরে এসেছি এবং এই দুটো পয়েন্ট হচ্ছে অনেকখানি দূরে রয়েছে, হ্যাঁ, আর্থের অনেকখানি দূরে দূরে রয়েছে। তো যখন এই পয়েন্টগুলো অনেক দূরে দূরে থাকবে, তখন যদি আমি একটা ভার্টিক্যালকে ড্র করেছি আর হরিজন্টাল ড্র করি, এই লাইনটা হচ্ছে হরিজন্টাল এট পয়েন্ট ওয়াই, আর ওই লাইনটা হচ্ছে হরিজন্টাল এট পয়েন্টে। সো দিস টু লাইন উইল কোইনসাইড এট দিস পার্টিকুলার পয়েন্ট, ইন্টারসেক্ট। এই ইন্টারসেকশন সবসময়তেই পাবো, প্রোভাইডেড হাউ ফার দে আর সিচুয়েটেড। বোঝা গেছে? তাহলে এই ইন্টারসেকশন পয়েন্টে যেটা পেয়ে গেলাম, এইটা হবে কিনা, আমি যদি এখন একটা লোককে যদি এইখানে দাঁড় করাই, সো এইখানে যদি একটা লোককে দাঁড় করাই, সো ফর দ্যাট এক্স পার্সন দিস ইজ দ্য হরিজন্টাল, অ্যান্ড ফর দ্যাট ওয়াই দিস ইজ দ্য হরিজন্টাল। যদি আমি হরিজন্টাল সেম যদি হরিজন্টাল রাখতে পারতাম, আমি যদি বলতাম যে বিটুইন এক্স অ্যান্ড ওয়াই হরিজন্টাল ইজ নাথিং বাট এ স্ট্রেট লাইন কানেক্টিং দ্য এক্স, এইখানে যেটা করি এই লোকটাকে আমি কানেক্ট করে দিয়েছি অ্যাজ এ সিঙ্গেল হরিজন্টাল লাইন। ওয়াই? বিকজ 10 মিটার ইজ স্মলার লাইন করতে পেরে। আমি বললাম যে আমি এক্স আর ওয়াই কে সেরকম একটা লাইন দিয়ে কানেক্ট করতে চাইছি, দ্যাট ইজ অলসো কানেক্টিং দ্য টু পয়েন্ট এক্স অ্যান্ড ওয়াই। এবার এটাকে যদি হরিজন্টাল বলতে হয়, এটা যদি হরিজন্টাল বলতে হয়, দ্যাট মিনস এক্স অ্যান্ড ওয়াই শুড সি ইচ আদার। বোঝা গেল? আমি এক্স পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর একজন লোক ওয়াই পয়েন্টে দাঁড়িয়ে আছে। If the line joining between x and y are connected, and if I say these two line, এই যে এক্স ওয়াই জয়েন করা যে লাইনটার কথা বলছি, if that line is calculated or treated as the horizontal, that means the person standing on x position and the person standing on the y location should see each other. ভালো করে কথাটা বোঝার চেষ্টা কর, আমি কি বলতে চাইছি। আমি ধর বললাম যে এইখানে একটা লোককে দাঁড় করিয়েছি, এ লোক আছে, এইখানে একটা বি লোক আছে, আমি বললাম যে এ আর বি তে কানেক্ট করা যে লাইনটা, দ্যাট ইজ একটা হরিজন্টাল। তখন কখন হবে? যখন এ বি কে দেখতে পাচ্ছে বা বি এ কে দেখতে পাচ্ছে। সো দেন দিস ইজ কল্ড দ্য এলও লাইন অফ সাইট, এলওএস। দিস টু পার্সনস আর স্ট্যান্ডিং অন আওয়ার এলওএস সাইড, দেন অনলি ওটাকে হরিজন্টাল। আমি এক্স আর ওয়াই কে যদি চোখে দেখতে পাই, ধর এক্স লোকটা ওয়াই লোকটাকে চোখে দেখতে পাচ্ছি, দেখতে পাবে না, বিকজ দ্য লাইন অফ সাইট ইজ পাসিং থ্রু দ্য আর্থ। ঠিক আছে? Wherever the line of sight is passing inside the arc, that means now this x and y cannot see. তাহলে ওই কানেকশনটা কখনোই হরিজন্টাল ডিফাইন করতে পারবো না। ঠিক আছে? তাহলে এইখান থেকে আমার অ্যাডভান্সের প্রশ্ন তৈরি হয়, যেখানে আমি দেখবো যে আমাকে দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, মানে হুইচ ওয়ান ইজ হরিজন্টাল, হুইচ ওয়ান ইজ ভার্টিক্যাল। এই অঙ্কগুলো আসবে কোথায়? গ্র্যাভিটেশনে বেসিক্যালি কাজে লাগে। হ্যাঁ, বেসিক্যালি গ্র্যাভিটেশন চ্যাপ্টারের মধ্যে দিতে হবে, কিন্তু আমাকে হরিজন্টাল ভার্টিক্যাল একটা কমপ্লিট আইডিয়া থাকা। সো whenever there is a mass, যেখানেই মাস থাকবে না কেন, আমি যদি ভাবি যে আর্থের সারফেসের মধ্যে বডিগুলো ঘোরাফেরা করছে, সো অল আর অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। হ্যাঁ, অল ফোর্সেস এইখানে যা যা এনকি দেখবো, অল আর অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউন, এগুলো সব নিচের দিকে থাকবে। এগুলো সব নিচের দিকে থাকবে। ভাই আমরা ধরে নিয়েছি যে আর্থ ইজ ট্রাইং টু পুল দিস অবজেক্ট ইন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। কেন? আমি এইখানে ধরছি কি এই যে পয়েন্টটা যার উপর বডিটাকে ফেলে রেখেছি, দ্যাট ইজ এট এ পার্টিকুলার পয়েন্ট অন দ্য আর্থ। ধর এই পয়েন্টটা আছে, এইখান থেকে এইটা ভার্টিক্যাল দেখবো। আমি যদি বলতাম যে এইখানে রয়েছে, তাহলে এইটা ভার্টিক্যাল। ঠিক আছে? একটা সিঙ্গেল পয়েন্ট, মানে there is no separation between the 2 points, এই আর বির মধ্যে কোনো গ্যাপটা মিনিমাম। সেই কারণেই যখনই থাকুন না কেন, সব জায়গাতে এমডিউ অ্যাক্টিভ দাও। তাহলে আমাদের এই চ্যাপ্টারে আমরা এমডিউ কে সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ডই দেবো। অন্য কোনো ডিরেকশন দেখার দরকার নেই।
আচ্ছা দাঁড়ান, ঠিক আছে, প্রথমে এইটাকে পুরো সিস্টেম হিসেবে ধরা। ফর দ্যাট হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন? 50 ডিভাইড বাই 10, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার যদি আমি সি ব্লকটাকে দেখতে হবে, ফাইন্ড দ্য নর্মাল রিঅ্যাকশন অন সি বাই বি। তো সি ব্লকটা এরকম করে রয়েছে, এখানে নর্মাল কে দেবে? বি দেবে। কাকে? বি দেবে এইদিকে। এটা হচ্ছে এন, এটা বের করতে চাইছি। and the particle is moving with an acceleration a equals to 5, তাহলে n equals to কত হয়ে গেল? 5 into 5 মানে 25 নিউটন। এটা তো আনসার। তুই যেটা এটা করেছিস দেখ, এটা হচ্ছে এর ফ্রি বডি যদি করতাম তাহলে কেমন করে দিতাম? এর উপর ফ্রি বডি করলাম, এইদিকে 50 দেখাতাম। ঠিক আছে, অ্যাক্সেলারেশন তো এ ব্লক কত? এইদিকে 5 রয়েছে, নর্মাল অফার্ড বাই দ্য বি অন এ এইদিকে হবে। এটা যদি এন প্রাইম বলে থাকি তাহলে কি লিখে দেবো? 50 মাইনাস এন প্রাইম ইকুয়ালস টু হয়ে যাবে 10। বুঝে গেলে? এন প্রাইম ইকুয়ালস টু কত? 40 আসছে। ঠিক আছে, এবার যদি বিটাকে দেখি তাহলে বি এর উপরে কি রয়েছে? বি এর উপর এই জায়গাটা এন প্রাইম থাকবে, রিয়াকশন ফোর্স। আর সি দিচ্ছে কোন দিকে? সি দিচ্ছে আবার তোকে এই জায়গাটা এম দিচ্ছে। ঠিক আছে, and the b also moving a equals to 5 এদিকে। তাহলে নেট ফোর্স along acceleration কত? n প্রাইম মাইনাস m should be equals to 15। ঠিক আছে, n প্রাইম কত? 40 পেয়েছি, তো 40 মাইনাস 15 equals to n মানে 25। এটা আগে পেয়েছিলাম। আমি প্রথমেই বলেছিলাম, ওই কারণেই বলছিলাম যে আমি যখন নিউটন লাগাবো আমি নেট ফোর্স ইকুয়ালস টু লিখবো এ ইন্টু এ সিস্টেম। ঠিক আছে, এইটাই নিউটন ল লাগবে। এমটা কি? সিস্টেম মাস। আমি ধরে নিয়েছি যে 5 কেজি, 3 কেজি, 2 কেজি ইজ আওয়ার সিস্টেম। একটা সিস্টেম মধ্যে আর টোটাল মাস কত? 10 কেজি হয়ে গেল। অ্যাক্সিলারেশন সিস্টেম দ্যাট ইজ ইকুয়ালস টু 50 নিউটন। এইখান থেকে এ পেলাম, 5 পেলাম। দ্যাট মিন অল দ্য বডি সিস্টেম কারা কারা রয়েছে? সিস্টেমের মধ্যে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এইটা আমার সিস্টেম। সিস্টেম আমি ডিসাইড করবো। আমি decide করবো। প্রথম কথা হচ্ছে এইখানে জানতে হবে রিডিং কাকে, রিডিং অফ উইং মেশিন। এটা বের করার লজিক কি? এটা এরকম দুটো অঙ্ক হয়, একটা হচ্ছে রিডিং অফ উইং মেশিন বা রিডিং অফ স্প্রিং ব্যালেন্স। দুটো মেশিন আছে, হ্যাঁ, দুটো দিয়ে আমাকে দুটো রিডিং বের করতে। তুই আমাকে প্রথমে বলে যে এইটা কি শো করে। তুই উইং মেশিনের উপর যখন দাঁড়ালি তুই কি দেয় রিডিং যখন দেখিস? কত দেয়? কি দেয়? হুম, নর্মালটা দেখায়? নর্মালটা দেখায় না বাবা। এই যে দেখাচ্ছে, এই দেখ, এটা কি দেখাচ্ছে? এটা কেজিতে দেখাচ্ছে না। উইং মেশিন মেজার করছে কি? মাসকে মেজার করছে, তবেই তো কেজিতে ইউনিট পাবো, না তো পাবো কেমন? আমি যদি ধর বললাম দোকানে গেলি তুই, দোকানে গেলি, দোকানে গিয়ে বললি আলু দাও, তো দোকানদার এখানে আলু তুললো। ঠিক আছে, এবার এইখানে রিডিং এলো ধর বললাম 300 নিউটন। তো কি বুঝবে এখান থেকে? কিছু বুঝবে? সাধারণ লোকজন নিউটন বোঝে না, সাধারণ লোকজন কেজি বোঝে। ঠিক আছে, তাকে কনভার্ট করতে হবে তার মানে। তাহলে এই যে ডায়ালটা রয়েছে, ডায়ালটাতে কিছু চেঞ্জ করা হয়েছে, দিয়ে এই সামনে যে এটা রয়েছে, ডিসপ্লেটা রয়েছে, এইখানে আমাকে একটা বসানো হয়েছে ডায়াল। বসানো ডায়ালটার মধ্যে রিডিং দেখতে পাচ্ছি, এইখানে চেঞ্জ হয়েছে। এইখানে রিডিং কে বের করে তখন এটা স্প্রিং ব্যালেন্স। হুম, ওই মেশিনে স্প্রিং ব্যালেন্স দেওয়া রয়েছে। এইখানে রিডিং বের করবো কেমন করে? আমি বের করবো যে আমার টেনশন ফোর্স যেটা আছে তাকে জি দিয়ে ডিভাইড। ঠিক আছে, আর এখানে রিডিং বের করবো নর্মালকে জি দিয়ে ডিভাইড। তাহলে ইউনিটটা কিসের? মাসে আসছে না? বুঝা গেছে? এইভাবে করতে হয়। রিডিং অফ এনি উইং মেশিন যদি থাকে বা রিডিং অফ যদি আমার স্প্রিং ব্যালেন্স থাকে, এভরি টাইম আমাকে করতে হবে কি? রিডিংটাকে বের করতে গেলে টু ক্যালকুলেট দ্য রিডিং অফ উইং মেশিন, আমি বলবো যে আর নাম্বারটা যেটা হচ্ছে দ্যাট ইজ ইকুয়ালস টু এন বাই জি। আর এইখানে হবে আর নাম্বারটা যেটা হবে দ্যাট ইজ টি বাই জি। হোয়াট ইজ টি? টি ইজ দ্য স্প্রিং ফোর্স। এটা স্প্রিং ফোর্স করেছি। ঠিক আছে, এটা করতে হবে। তাহলে এই বডিটা এখন যদি বাইরে থেকে দেখি, অ্যাজ অ্যান অবজারভার যদি আমি এইখানে বসে থাকি, আই এম ইন নন ইনার্শিয়াল ফ্রেম, তাই তো? এই ও অবজারভারটা রেসপেক্টে যদি থিওরিটা করি তাহলে এম পার্টিকেল উপর একটা এম জি এদিকে রয়েছে, তো ফ্রেম আছে নিচের দিকে যাচ্ছে, pseudo will act in the opposite direction, normal will be upward।
ঠিক আছে? তাহলে যখন আমি নন ইনার্শিয়াল ফ্রেমে থাকবো, এটা হচ্ছে ফ্রি বডি অফ দ্য ব্লক ইন নন ইনার্শিয়াল ফ্রেম, তখন সবসময় তো আমাকে অ্যাপ্লাই করতে হবে নেট ফোর্স ইকুয়ালস টু জিরো। এইটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? নন ইনার্শিয়াল ফ্রেমে যখন আমি থাকবো, দেন দ্য নেট ফোর্স শুড বি ইকুয়ালস টু জিরো, এন্ড ইফ দ্য নেট ফোর্স ইকুয়ালস টু জিরো, আমি কি লিখলাম এখান থেকে? লিখলাম এন প্লাস এম এ, এন প্লাস এম এ ইকুয়ালস টু এম লিখতে পারবো। এন বিকামস হাউ মাচ? এম ইন্টু জি মাইনাস এ। তো রিডিং আমাকে বের করতে বলেছে আর শুড ইকুয়াল টু এন বাই জি, মানে হচ্ছে এন ইন্টু ওয়ান মাইনাস এ বাই জি, দ্যাট উইল বি ইওর আনসার। এইটা আর, ঠিক আছে? যদি আমি অ্যাজ অ্যান অবজারভার, যদি আমি গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকি, আমি যা বললাম এটা হচ্ছে বি লোকটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, হুম, সে দেখে রিডিং কত হয়েছে। সো ফর দ্যাট অবজার্ভার, সিন্স ইট ইজ ইনার্শিয়াল ফ্রেম, এ কি দেখবে? এ দেখবে যে এই ব্লকটা বুঝি নিচের দিকে এই অ্যাক্সেস নিচের দিকে নামছে, নেট ফোর্স কত? এদিকে এমজি রয়েছে, উপর দিকে এন রয়েছে। এইখানে লাগাবো, ফর ইনার্শিয়াল ফ্রেম লাগাবো নেট ফোর্স এফ নেট ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এইটা লাগাবো সেকেন্ড ল, ঠিক আছে? তো নিউটন সেকেন্ড ল ইজ নট ভ্যালিড ইন নন ইনার্শিয়াল ফ্রেম। এখানে নিউটন সেকেন্ড ল লাগিয়েছি, দেখ আমি এফ নেট কি যেটা করছি, এটা কি নিউটন সেকেন্ড ল? না, নিউটন সেকেন্ড ল মডিফাইড ভার্সন যেটা বলছি, এফ নেট ইকুয়ালস টু এম, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি অন ইনার্শিয়াল। এবার এখানে যখন দেখলাম তখন নেট ফোর্স কত অ্যালং দ্য অ্যাক্সিলারেশন দেখতে হবে। সেখানে কত হচ্ছে? এমজি মাইনাস এন রয়েছে, দ্যাট শুড ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এন নাম্বারটা কত দিলাম? এম ইন্টু জি মাইনাস এ দিলাম, দেখ একই নাম্বার দিলাম। রিডিং কত হয়ে গেল? এন, এনটা বাইরে রাখ, ওয়ান মাইনাস এ বাই। তো রিডিং সিন বাই দ্য অবজারভার এ অ্যান্ড বি বোথ আর সেম। হ্যাঁ, দুজন দুটো আলাদা লোক, কিন্তু একটা লোক নন ইনার্শিয়াল ফ্রেমে আছে, একটা লোক ইনার্শিয়াল ফ্রেমে আছে। তো যখনই ইনার্শিয়াল ফ্রেমে আমি থেকে অঙ্কটা সলভ করার চেষ্টা করবো, তখন আমাকে করতে হবে কি এফ নেট ইকুয়ালস টু এম এ লাগাতে হবে। And whenever I try to solve the same equation using a non-inertial frame, তখন এফ নেট ইকুয়ালস টু জিরো। এইখান থেকেই অঙ্কটাকে দুটো ভাবে ক্লাসিফাই করা যায়। এই ধরনের অঙ্কতে তুই যেটাই কর খুবই সোজা, আইদার ইনার্শিয়াল ফ্রেম থেকে করি বা নন ইনার্শিয়াল ফ্রেম থেকে করি, আমার কোনো অসুবিধার কিছু নেই, আমি দুটো অঙ্ককেই খুব সহজেই করতে পারি। হ্যাঁ, সিমিলারলি আগের অঙ্কটা আমি জানি না তুই কি করে করেছিস, এইটাই তো ছিল নাকি? এইটাই, হুম, এই অঙ্কটা। এইখানে দেখ, এই অবজারভারটাকে যদি আমি দেখি, ফর দিস অবজারভার ইউজিং নন ইনার্শিয়াল, তাই তো? তো নন ইনার্শিয়াল ফ্রেম হবে কি সিউডো আসবে, তাহলে এই পার্টিকেলটার উপর এইদিকে একটা সিউডো আছে এম ইন্টু এন, এর উপর এম জি রয়েছে এইদিকে, এর উপরে একটা টি রয়েছে এইদিকে। তো টি এর দুটো কম্পোনেন্ট, এইটা হচ্ছে টি সাইন থিটা, এটা হচ্ছে টি কস, ঠিক আছে? টি কস থিটা। তাহলে এই লোকটা কি দেখছে? এই লোকটা নন নন ইনার্শিয়ালে যে আছে সে দেখছে এফ নেট কে জিরো করছে, ঠিক আছে? এফ নেট কে জিরো করছে, এফ নেট কে জিরো করলে যদি কি হরিজন্টাল ফোর্স যদি ব্যালেন্স করি, তাহলে টি সাইন থিটা নাম্বারটা হচ্ছে এম ইন্টু এ নট হয়েছে, আর টি কস থিটা নাম্বারটা ইজ ইকুয়ালস টু এম জি হয়েছে। এবার দুটোকে ডিভাইড করে দিলাম, দিয়ে বলে দিলাম যে ট্যান থিটা নাম্বারটা হয়েছে আমার এন, ঠিক আছে? আচ্ছা। এবার কিন্তু অবজার্ভকে বাইরে নিয়ে আয়। হ্যাঁ, ধর বললাম এই লোকটা এখানে রয়েছে, এ আছে কোথায়? ইনার্শিয়াল ফ্রেমে আছে। এ এখন কি দেখবে? এ দেখবে এফ নেট ইকুয়ালস টু এম এ। এখন নেট ফোর্স কত রয়েছে? এখন ওর জন্য ইনার্শিয়াল ফ্রেমে যে লোকটা আছে তার জন্য কি বডিটা কেমন? তার জন্য কি বডি এই পার্টিকুলার বেঁকে গেছে, ট্রায়াঙ্গেল। তো ফর দ্যাট দ্য টি সাইন থিটা কামস ইন দিস ডিরেকশন, ঠিক আছে? টি কস থিটা তো এইদিকে রয়েছে। So particle can move along the x direction. So x direction আমি লাগাবো কি নিউটন সেকেন্ড। যেদিকে মুভ করতে পারছে না, y দিকে কনস্ট্যান্ট করা আছে, along y direction the particle cannot move. So that means along that direction mg and at oscillation pair. But যেহেতু x এর দিকে মুভ করতে পারছে, so net force along acceleration is কত? t sin theta। তার along x করবে, that is equal to m into a naught। তার মানে কি t sin theta equals to m n, ঠিক আছে? আর টি কস থিটা তো ছিলই আগে থেকে, এটা এমডি ছিল। কেন এইটাকে কি লাগিয়েছি? এইখানে লাগিয়েছি কি আমি এফ নট ইকুয়ালস টু জিরো করেছি, ভাই বিকজ অ্যালং ওয়াই ডিরেকশন দ্য পার্টিকেল ক্যান নট মুভ। যখন মুভ করতে পারে না তখন আমার কাছে এফ নট জিরো, আর যখন মুভ করতে পারে এফ নট ইকুয়ালস টু এম ইনটু। তাহলে আবার সেই এইটাকে যখন সলভ করলাম, আবার সেই ট্যান থিটা ইকুয়ালস টু এ নট বাই, দুটো পাওয়ার লজিক আলাদা, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে মাথায় রাখতে হবে কি হচ্ছে, কারণ আমি যখন ইনার্শিয়াল ফ্রেম থাকবো তখন একরকম অঙ্ক সলভ হবে, নন ইনার্শিয়াল থাকলে অন্যরকম হবে। তার মানে কি এখানে এইটা মাথায় আমার কখনোই প্রয়োজন নেই যে দুটো অঙ্ক আমার যে কোনো একটা মেথডে গেলেই হয়, না,
সিউডো কনসেপ্টটা করবো কি, সিউডো অঙ্কটাকে সোজা করবো। কখন আমি সিউডো অ্যাপ্লাই করবো, কখন করবো না, এখানে আমার অ্যাপ্লাই না করলেও কোনো অসুবিধা কিছু নেই। কারণ কি, অবজারভার এ আর অবজারভার বি এর জন্য যে কিওয়ার্ডটা করলাম, রোজ কিওয়ার্ড আর ভেরি সিম্পল। হ্যাঁ, এই লোকটার জন্য যখন কিওয়ার্ড ড্র করলাম, বা বি লোকটার জন্য যখন কিওয়ার্ড ড্র করলাম, দুটোর মধ্যে কোনো কমপ্লেক্সিটি নেই কিন্তু। ঠিক আছে, পরের অঙ্ক তো একই ছিল। আমি যখন এ ও অবজারভারের জন্য করলাম, তার জন্য যে কিওয়ার্ডটা ছিল, বা যখন বি অবজারভারের জন্য করলাম, কিওয়ার্ডের মধ্যে খুব একটা কমপ্লেক্সিটি অ্যাচিভ করিনি। এই ধরনের অঙ্কগুলোতে তুই ইনার্শিয়াল ফ্রেমে থেকে কর, নন ইনার্শিয়াল ফ্রেমে থেকে কর, কোনো অসুবিধা কিছু হবে না। কিন্তু তার মানে কি, সিউডো কনসেপ্টটা কেন ইনক্লুড করা হয়? ওয়েন এভার দ্য বডি হ্যাজ মাল্টিপল অ্যাক্সিলারেশন, যখন ব্লকটা থাকবে কিনা মাল্টিপল অ্যাক্সিলারেশন থাকবে, যখন এর মধ্যে একটা মাল্টিপল অ্যাক্সিলারেশন, এখানে মাল্টিপল আছে না, একটা সিঙ্গেল অ্যাক্সিলারেশন, যখন ব্লকটার মধ্যে মাল্টিপল অ্যাক্সিলারেশন চলে আসবে, তখন আমাকে একটা সিউডো লাগে। ঠিক আছে, উইদাউট সিউডো এই অঙ্কটা আমি করতেই পারবো। এই অঙ্কটা যেটা দেখাচ্ছি, এখানে আর বের করা হলো বা তোমার থিটা বের করা হলো, এই অঙ্কতে কিন্তু উইদাউট সিউডো আমি অঙ্কটা করতে পারতাম না। কিন্তু যখন whenever the body or the block has multiple acceleration, then the concept of pseudo has to be applied. তখন সিউডোকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, উইদাউট দ্য অ্যাপ্লিকেশন সিউডো আমি করতে হবে না। এটা হচ্ছে, ধর বললাম যে একটা বডির মধ্যে দেখতে পাচ্ছি তিনটে অ্যাক্সিলারেশন, একটা হচ্ছে A1 ভেক্টর, একটা হচ্ছে A2 ভেক্টর, একটা হচ্ছে A3। ওকে, বোঝা গেছে? সো লেট দ্য বডি হ্যাজ থ্রি অ্যাক্সিলারেশন। তিনটে অ্যাক্সিলারেশন তুই দেখতে পেয়েছি, কোনটা কোন দিকে সেটা তুই জানিস। কোনটা কোন দিকে মুভ করছে তুই জানিস, যে একটা বডির মধ্যে তিনটে। তো টেক ওয়ান বডি, ধর বললাম তোর তোর ইচ্ছে, তুই যেটা ইচ্ছে ধরবি। ধর বললাম যে আমি A1টার জন্য আমি NLM লাগাবো। মানে কি, আমি বললাম যে এর জন্য F নেট ইকুয়ালস টু ML, এটা করে NLM লাগাবো। ঠিক আছে, আর বাকি দুটোর জন্য আমাকে লাগাতে হবে না সিউডো লাগাবো। ঠিক আছে, আমি দু জায়গায় NLM লাগাবো না, কিন্তু একই জায়গায় NLM লাগাবো, আর বাকি যে কটা অ্যাকশন থাকবে তার জন্য সিউডো আসবে, তার উপরে ব্লকটা আসবে। যেই সিউডো আমি ঢুকিয়ে দিলাম, NLM ইকুয়েশনটা কিন্তু F নেট নাম্বারটা চেঞ্জ হয়ে যায়। বোঝা গেছে? এইটা হচ্ছে আসল কনসেপ্ট, এইভাবে অঙ্কটা করতে হয়। বোঝা গেছে? তো যখনই বডির মধ্যে মাল্টিপল অ্যাক্সিলারেশন থাকবে, তখনই মাথায় আনতে হবে চট করে, যে মধ্যে সিউডো ছাড়া অঙ্কটা করাই যাবে। সিউডো করে গিয়ে অঙ্কটাকে সোজা কর। হ্যাঁ, সিউডো কিন্তু কনসেপ্টটা ঠিকঠাক করে অ্যাপ্লাই করে, উল্টো পাল্টা জায়গায় আমি সিউডো লাগিয়ে দিলাম, দিয়ে ভাবলাম খুব ভালো কাজ করেছি। না, করার কোনো দরকার ছিল না। এই অঙ্ক, এই ধরনের অঙ্কতে সিঙ্গেল অ্যাক্সিলারেশন আমি সিউডোর কথা মাথায় যদি আনতে চাই আনতেই পারি, না আনতে চাইলেও অসুবিধা কিছু না। ঠিক আছে, না আনলেও করতে হবে। কিন্তু এমন কিছু অঙ্ক আছে যেখানে উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ সিউডো ইউ ক্যান নট সলভ দ্য প্রবলেম, করতেই পারবে না। কারণ তিনটে ডিরেকশন যদি আমাকে NLM লাগাতে হয়, লেজে গোড়া অবস্থা হয়ে যাবে। আমি কি তিনটে আলাদা ডিরেকশন হবে, এরকম তো হবে না যে A1 যেদিকে, A2 সেদিকে, A3 সেদিকে, সেরকম হবে না। তাহলে তো নেট অ্যাক্সিডেন্ট চট করে বের করে নেবে। যদি এরকম সিস্টেমটা হয়ে থাকে, এটাও একটা ক্লাসিক ক্যাটাগরির মধ্যে ভাবতে পারি। এটা সে ধর বললাম যে একটা পার্টের A1 নিয়ে এইদিকে মুভ করছে ভেক্টর, A2 ধর ওইদিকেই আছে, A2 ধর A3 ধর এইদিকে আছে, and for that situation we simply calculate the net acceleration, বের করতে পারবো। নেট বেরিয়ে গেল চট করে, তাহলে আমার সিউডোর কোনো দরকারই থাকবে না, তখন ডাইরেক্টলি F net equals to M into A net লাগিয়ে দেবো। বুঝে গেছে? কিন্তু অঙ্কটা তো সোজা হবে না, যে তিনটি অ্যাক্সিলারেশন একই দিকে আছে। তো তিনটে অ্যাক্সিলারেশন ডিফারেন্ট ডিরেকশন যখনই এসে যাবে, তখনই তোকে মাথায় আনতে হবে যে একটা দিকে আমি NLM করবো, আর বাকি দুটো দিকে সিউডো আসবে। তার উপরে সিউডো আসে, সিউডো আসে সবসময় ব্লকের উপরে। হ্যাঁ, যে ব্লকটা ফিগরি করে আমি ছবি আঁকার চেষ্টা করছি, অন দ্যাট ব্লক একটু সিউডো ফোর্স। কিন্তু আমি করবো কি, একটা ডিরেকশনের জন্য নিউটন ল লাগাবো, বাকি যে দুটো আছে তার জন্য সিউডো। এবার খুব কমপ্লেক্স যদি হয়ে যায়, তাহলে তিনটে চারটে অ্যাক্সিলারেশন অঙ্ক আজ পর্যন্ত আমি পাই। ঠিক আছে, তিনটে বা দুটোর মধ্যেই থাকে। একটা থাকলে তো লাগানোর কোনো দরকারই পড়ছে না। শুধু অনলি অঙ্ক আছে, সব অঙ্ক আছে, কিন্তু আগেই হাত তুলে তুলে পড়বো না, কিছু আমাকে অঙ্ক করতে হবে, অঙ্ক করতে গেলে বিপদ হবে এবার দেখ। হম, ওই তো বোঝা গেছে বাবা। হ্যাঁ, কোনো ডাউট আছে? একটা যখন অ্যাক্সিলারেশন, তখন শুধু দেখাতেও পারি, নাও দেখাতে পারি। দুটো বা তিনটে থাকলে দেখাতেও পারি, নাও দেখাতে পারি। এটা মাথায় রাখতে হবে, এই জায়গাটা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, এই জায়গাটা ভুলে গেলে চলবে না। আর সিউডো যখনই দেখাবো, সিউডোর জন্য যদি আমাকে ইকুয়েশন লিখতে হয়, তখন আমাকে নেট ফোর্স ইকুয়ালস টু 0 করতে হবে। ঠিক আছে, এটাও মাথায় রাখবে।
হ্যাঁ, সিউডোর জন্য যখনই ইকুয়েশন যদি আমাকে তৈরি করতে হয়, হ্যাঁ করতে হবে, কিছু কিছু সিউডোর জন্য ইকুয়েশন লিখতে হতে পারে, কারণ একটা ইকুয়েশনে আসবে। এবার এইখানে আর একটা ক্যাচ থাকবে যে ধর A1 A2 A3 তোকে অঙ্কতে বের করতে হবে, তাই তো? A1 A2 A3 নাম্বারটা কিন্তু তোকে বের করতে হবে। তার মানে কি তুই দেখতে পেলি যে A1 A2 A3 তিনটি বডির অ্যাক্সেলারেশন রয়েছে, নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ A1 A2 A3। তোকে তো বলা থাকবে না যে A1 এত, A2 এত, A3 বলা থাকবে না। ঠিক আছে, তোকে বের করতে হবে। তোকে বের করার জন্য তোকে ইকুয়েশন দেওয়া, হ্যাঁ আমি ধর বললাম তিনটে ভ্যারিয়েবল, তাই তো? এখানে তিনটে ভ্যারিয়েবলের জন্য মিনিমাম তিনটে ইকুয়েশন দরকার। অ্যাপার্ট ফ্রম দ্যাট তোকে থাকবে কি একটা টেনশন থাকবে দড়ির মধ্যে, বা স্প্রিং থাকলে স্প্রিং চলে আসবে, নর্মাল থাকলে নর্মাল চলে আসবে, আরো কিছু ভ্যারিয়েবল ঢুকতে পারে। সো দেয়ার মাস্ট বি ওয়ান রিলেশন হুইচ উইল কানেক্ট দ্য A1 A2 A, তা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এই ধরনের অঙ্কতে কনস্ট্যান্ট লাগবেই লাগবে। হুম, যখনই সিউডো লাগাচ্ছি আর একটা কথা মাথায় রাখতে হবে যে আমাকে একটা A1 A2 A3 রিলেশন বানাতে হবে, দ্যাট ইজ ডিউ টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট রিলেশন একটা থাকবে। তো কনস্ট্যান্ট রিলেশন থাকবে, সিউডো থাকবে, ইংল্যান্ড থাকবে, সমস্ত জিনিস একটা দুটো। এবার এটা এখন সোজা হবে, বিকজ দ্যাট ইজ নো কনসেপ্ট অফ ফ্রিকশন। যখন ফ্রিকশন থাকবে তখন তো ফ্রিকশন ঘটতে থাকবে। ফ্রিকশন থাকা মানে তো আবার ডিরেকশন বুঝতে পারতে হবে কোন দিকে আছে না আছে নেই। ঠিক আছে, তাহলে অঙ্কটা সব থেকে বেশি বড় যে কখন যাবে, লেন্দি প্রসেসে যাবে যখন এর মধ্যে ফ্রিকশন ঢুকবে, সিউডো থাকবে, কনস্ট্যান্ট থাকবে, অ্যালং উইথ দ্যাট যদি সার্কুলার মোশন বলে থাকে। ঠিক আছে, সার্কুলারও থাকবে, সিউডো থাকবে, ফ্রিকশন থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এটা হচ্ছে কমপ্লিট প্র্যাকটিস। এইটা হচ্ছে কমপ্লিট, মানে অদ্দূর অব্দি যাবো, তারপরে যাবো। হ্যাঁ, তারপরে কমপ্লেক্সিটি অ্যাড করা যেতে পারে, কিন্তু তারপরে যেমন এর মধ্যে কমপ্লেক্সিটি আরো বেশি অ্যাড করতে গেলে স্প্রিংকে ঢুকিয়ে দেবো। হুম, তা স্প্রিং যখন এই জিনিসে ঢোকে, জিনিসটা কমপ্লেক্স করে দিতে পারে। কারণ স্প্রিং ফোর্সের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ভ্যারিয়েবল। কারণ এইখানে যে ফোর্সগুলোর কথা হচ্ছে, হ্যাঁ ধর বললাম এনভি ফোর্স শিখলাম, নর্মাল শিখছি, হ্যাঁ টেনশন শিখছি, এই তিনটে ফোর্স নিয়ে খেলা চলছে এখন পর্যন্ত। এই তিনটে ফোর্স হচ্ছে কিনা কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ করছে না। কিন্তু পরে শিখবো যে এই নাম্বারটা ভ্যারি করতে পারে, নর্মালটা ভ্যারি করতে পারে। এরপরে ঢুকবে যখন ফ্রিকশন, ফ্রিকশন আরো কমপ্লেক্স, ফ্রিকশনে প্রচুর ভ্যারিয়েশন আসতে পারে। তো ফ্রিকশন ছাড়া মানতে যদি স্প্রিং থেকে থাকে, স্প্রিং ক্যান অলসো প্রডিউস ভ্যারিয়েবল। হুম, ভ্যারিয়েবল যখন ফোর্স আসবে তখন সেই আমরা কিন্তু খুব কেয়ারফুলি ডিল করতে হয়। হয়েছে? আমাকে বল যে এই যে ইলাংগেশন তুই বের করলি ফ্রম হোয়ার, কোথা থেকে, কোথা থেকে এক্সট্রা কোথা থেকে মেটার? তুই এখানে এক্স আমাকে আনসার করবি 2 মিটার, ভালো কথা, বাট ফ্রম হোয়ার, কোথা থেকে? না না না, তা নয় বাবা। ঠিক আছে, তুই ভাব যে তুই 2 কেজিটা যখন বসাসনি, 2 কেজিটা যখন বসাসনি তখন স্প্রিং হ্যাজ এ লেন্থ, এটা মেজার করেছি, দ্যাট লেন্থ ইজ নোন এজ L0। এটা করে ন্যাচারাল। ঠিক আছে, উইদাউট অ্যাপ্লিকেশন অফ এক্সটার্নাল। এবার যখন এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই করলাম, লোডটা করলো কি বলটাকে টানলো কিছুটা, তাহলে এই যে ডিস্টেন্সটা মাপলাম এইটাকে বলে এক্স ইলাংগেশন, মেজার ফ্রম দ্য ন্যাচারাল। ঠিক আছে, ন্যাচারাল লেন্থ থেকে মাপ। এবার হতেই পারে যে আমি যদি স্প্রিংটার একটা ওয়েট ধরি, এটাকে হচ্ছে আইডিয়াল স্প্রিং। নন আইডিয়াল যদি স্প্রিং বলতাম, নন আইডিয়াল স্প্রিং, নন আইডিয়াল যদি হয়ে যাবে স্প্রিংটা, দ্যাট মিনস ইনিশিয়ালি সাম কাইন্ড অফ মাস ইজ দেয়ার। তার মানে M0 মাস হচ্ছে স্প্রিংটার মাস। তো স্প্রিং তো মাসলেস হতে পারে না অ্যাকচুয়ালি, নাকি? হতে পারে কি স্প্রিংটা একটা মাস থাকবে। ইফ M0 is the mass of the spring itself, তাহলে কি এই পয়েন্টটা L0 পেতাম? না, পেতাম না। So due to the mass of the spring, some amount of elongation is already take place. ধর বললাম যে মাসটার জন্য ওই পয়েন্টটা, ধর বললাম এই এ পয়েন্টটা এখন এ প্রাইম পয়েন্টে চলে এসেছে, তাহলে এইটা এখন ন্যাচারাল লেন্থ। বুঝে গেছি? তো সেখান থেকে আমি এক্সট্রা বের এক্স ডিস্টেন্স ইজ অলওয়েজ মেজার ফ্রম ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ এ থেকে এরিয়া জন্য বিকজ অফ ওয়েট অফ দ্য স্প্রিং। স্প্রিংটার ওয়েটের জন্য। তো স্প্রিংটার ওয়েট মানে এই একই জিনিস কিন্তু এর জন্য দড়ির জন্য হতে পারে। হ্যাঁ, দড়ির জন্য হতে পারে, কারণ আমরা যে স্ট্রিং এ যে টেনশনটা বের করলাম, সেই টেনশনটা কার জন্য বের করা? আইডিয়াল স্ট্রিং এর, মানে মাছটা ধরি নি। তুই ধর বললাম যে এরকম একটা ব্লক রোপ রয়েছে, হ্যাঁ, এবার তুই এইখানে একটা মাছকে মাছকে জুড়ে দিবি। আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য টেনশন অ্যাট এ পয়েন্ট, টেনশন অ্যাট বি পয়েন্ট, টেনশন অ্যাট সি। তিনটে পয়েন্ট টেনশন গুলো দিতে কত হবে?
হোয়াট ইজ দ্য টেনশন অ্যাট পয়েন্ট এ বি অ্যান্ড সি। যদি স্ট্রিংটাকে আমি আইডিয়াল ধরি, আইডিয়াল যদি ধরি, অঙ্কতে বলা থাকবে ক্লিয়ার, ইফ দ্য স্ট্রিং ইজ আইডিয়াল দেন মাস অফ দ্য স্ট্রিং ইজ জিরো। মাস যদি জিরো হয়ে গিয়ে থাকে তো টেনশন অ্যাট এভরিওয়্যার ইজ সেম, টি এ ইকুয়ালস টু টি বি ইকুয়ালস টু টি সি, সব সময় তাই। ঠিক আছে। আর যদি বলি যে না এই এটা আমার এই বডির ধরন রয়েছে এম মাসে, বাট এই যে স্ট্রিং হুজ মাস ইজ লেট আস সে ল্যামডা কেজি পার মিটার, তো মাস ইজ গিভেন। তো তখন হবে কি এই যে এ পয়েন্টে, এই যে বি পয়েন্টে, এই যে সি পয়েন্টে টেনশন উইল বি ডিফারেন্ট, টি এ ইজ নট ইকুয়াল টু টি বি নট ইকুয়াল টু টি সি। ঠিক আছে। তখন বের করার লজিক কি, যে পয়েন্টটা থেকে বের করতে হবে, হ্যাঁ লেট আস সে আমি বের করতে চাইছি বি পয়েন্ট, তো বিলো বি, বি এর নিচে কতটা পার্ট অফ স্ট্রিং রয়েছে, লেট আস সে এক্স লেন্থ অফ দ্য স্ট্রিং ইজ দেয়ার, এই লেন্থ হচ্ছে এক্স। তো টেনশন এট পয়েন্ট বি শুড বি ইকুয়ালস টু হয়ে যাবে কি এম তো থাকবে প্লাস ওর সাথে স্ট্রিং এর মাসটা অ্যাড হবে ল্যামডা ইন্টু এক্স হোল ইন্টু জি, এটা হয়ে যাবে। বোঝা গেছে? তো যখন যেটা থাকবে তখন সেই মাসটা অ্যাড করতে হবে। তাহলে এই লজিকে দেখতে পাচ্ছি যে টেনশন এট পয়েন্ট সি যদি দেখতাম সেটা কত হতো, ক্যাপিটাল এম হতো প্লাস ল্যামডা ইন্টু এল ইন্টু জি হতো। হোয়াট ইজ এল ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিং। ঠিক আছে। তো দিস টেনশন ইজ ভ্যারিয়েবল টেনশন। এই টেনশনে কিন্তু এইখানে কনস্ট্যান্ট পেয়েছিলেন, এইখানে ভ্যারিয়েবল হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এইখানে কিন্তু এটা ভ্যারিয়েবল। এবার এই ভ্যারিয়েশনটা আরো কমপ্লেক্সিটি করে দিতে পারে যদি ল্যামডা নাম্বারটাকে ভ্যারিয়েবল ধরে দিই। ধর বললাম যে ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা নট ইনটু এক্স বলা হবে, তাই না? নাও ইউ টু ডু দ্য ইন্টিগ্রেশন, এখানে আর ডাইরেক্টলি লেখা যাবে না। হ্যাঁ, তখন তখন যদি বলি যে টেনশনের পয়েন্ট বি বের করতে হবে, বিটা বের করতে হবে উইচ ইজ দ্য ডিস্টেন্স অফ এক্স নট ফ্রম দ্য এন্ড, তখন করবো কেমন করে? তখন করবো যে লেটার সে ধর বললাম যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে আমি এখানে মাস এল দিই, ধর লেটার সে আমি এক্স পয়েন্টে গিয়েছি, এক্স পয়েন্টে গিয়েছি, এক্স পয়েন্টে গিয়ে যখন টেনশনটা দেখছি টি অ্যাট এক্স লোকেশন কত হবে, টি অ্যাট এক্স, এই এক্স লোকেশন টেনশনে যখন লিখছি তখন কত লিখবো, টি অ্যাট এক্স লোকেশন শুড বি ইকুয়ালস টু ক্যাপিটাল এম প্লাস ল্যামডা ইন্টু এক্স ইন্টু জি লিখবো অ্যাট এনি এক্স লোকেশন। ল্যামডা ভ্যালু কত, ল্যামডা ইন্টু এক্স এ রয়েছে, তাহলে এখানে লিখলাম এম প্লাস ল্যামডা নট ইন্টু এক্স স্কোয়ার ফোর ইন্টু জি রয়েছে, দ্যাট ইজ দ্য টেনশন অ্যাট এনি এক্স লোকেশন। ঠিক আছে। এবার আমি ভাবলাম যে এইখান থেকে আরেকটা পয়েন্টে ভাবলাম যে এইখানে পয়েন্ট রয়েছে, উই আর ডিস্টেন্স অফ ডিএক্স ফ্রম হোয়ার, এখানে ডিএক্স উপরে রয়েছে। এই যে পয়েন্টটা পেলাম, ধর বললাম এই নিচের পয়েন্টটাকে নাম দিলাম এ পয়েন্ট, এই পয়েন্টটা বললাম বি বললাম, সিন্স দ্য ডিস্টেন্স বিটুইন এ এন্ড বি ইজ ভেরি স্মল, হুম, আমি বলবো দ্যার ইজ হার্ডলি এনি চেঞ্জ ইন মাস, হ্যাঁ হার্ডলি এনি চেঞ্জ ইন মাস। তো এবার আমি জানি যে যত উপর দিকে যাবো টেনশনটা বাড়বে, তাহলে বি পয়েন্টটা যদি পিওয়ারি করতাম তাহলে বি পয়েন্ট টেনশন কত হচ্ছে, টি প্লাস দুটি হতো তার, আর এই পয়েন্ট টেনশন কি হতো তো, এ পয়েন্টটা, বি পয়েন্টটা, এটা বোঝা গেল তো? হ্যাঁ? তাহলে দিদি, দিদিটা বাড়ছে উপরে, আমি কি করছি, ডিটি নাম্বারটা কোনটা, তাহলে এইটুকু মাসের জন্য চেঞ্জ এলো। ডিটি ইজ বেসিক্যালি হয় ডিটি চেঞ্জ ইন টেনশন, যেটা দেখছি ডিটি নাম্বারটা, সেই নাম্বার সব ঘরটা দিয়েছে, তাহলে কত হবে, ল্যামডা নট ইন্টু এক্স ইন্টু ডিএক্স হবে ইন্টু জি। এবার এর ইন্টিগ্রেশন হবে, এর ইন্টিগ্রেশন হবে, স্টার্টিং এর লিমিট কত, এক্স এর লিমিট জিরো রয়েছে, তো এইখান থেকে ধর বলেছি তোকে এক্স নট উড়ে আসতে বলেছি, তো ধর জিরো টু এক্স নট করে দিই। ঠিক আছে। জিরো যখন ছিল হোয়াট ইজ দ্য টেনশন, যখন আমি এই পয়েন্ট এন্ড পয়েন্টটা গেছি তখন হোয়াট ইজ দ্য টেনশন, টেনশন ইজ নাথিং বাট ক্যাপিটাল এম। বোঝা গেছে? আর যে পয়েন্টে বের করি সেখানে ক্যাপিটাল বি কর। বোঝা গেছে? ভ্যারিয়েশনটা যেমন যেমন দেবে তেমন তেমন করে অঙ্কটা কঠিন হতে পারে। হ্যাঁ, দুটো দড়ি দিল, তিনটে দড়ি দিল, যেমন মোটা দড়ি ছোটা দড়ি দিয়ে দিল, হুম, তো এন নাম্বার প্রবলেম এখানে তৈরি করে, এরকম অনেক ধরনের অঙ্ক হয়। হ্যাঁ, মানে কি আমি এরকম করে একটা সিচুয়েশন বানাতে পারি যে যেখানে বললাম ধর আমার কাছে এরকম একটা স্ট্রিং রয়েছে, যার একটা কি হচ্ছে এরকম রয়েছে, একটা স্ট্রিং রয়েছে, না উই পুট অ্যানাদার স্ট্রিং, তারপর বললাম এরকম একটা স্ট্রিং করে বলছি, ঠিক আছে, এরকম রয়েছে, তারপর এর তলায় ব্লকটাকে দিয়েছি। বোঝা গেল ছবিটা, এর তলায় এরকম রয়েছে, এরকম রয়েছে। তাহলে এইটার জন্য ধর তোকে বলা আছে ল্যামডা ওয়ান বলা আছে, এটার জন্য ল্যামডা টু বলা আছে, দুটো আলাদা মেটেরিয়াল। ঠিক আছে। ল্যামডা ওয়ান ল্যামডা টু মেবি কনস্ট্যান্ট মেবি ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল হলে দেখিয়ে দিলাম কেমন করে করতে হয়। তাহলে এইখানে যদি আমাকে ইন্টিগ্রেট করতে হয়
আমাকে প্রথম করতে হবে গ্রিন রোডটার জন্য এ থেকে বি অব্দি ইন্টিগ্রেট। যেই বি পয়েন্ট টেনশন পেয়ে গেলাম, তারপর আমি বি থেকে সি অব্দি যেতে পারবো। আমি ডাইরেক্টলি কিন্তু এ থেকে ইন্টারমিডিয়েট কোনো পয়েন্টে অঙ্ক করতে পারবো না। ঠিক আছে? তাহলে প্রথমবার ইন্টিগ্রেশন হবে উইদিন দ্য লিমিট এ টু বি, এন্ড টেনশন এর পয়েন্টে কত ধরবো, টেনশন এর পয়েন্টে ধরবো ক্যাপিটাল এম জি ধরবো। ঠিক আছে? দিয়ে আমাকে টেনশন এর পয়েন্ট বি বের করতে হবে। যেই বের করলাম, এবার পি আর সি এর মধ্যে যখন করবো, লোয়ার লিমিট বি থাকবে, সি টা আপার লিমিট হয়ে যাবে। সি আর বের করতে হবে। ঠিক আছে? তো স্ট্রিং এ যেমন মাস থাকে, সেম লজিকে স্ট্রিং এর মধ্যেও মাস থাকে। এম নট যদি স্প্রিং মাস থাকে, ইন্টারলি আমি জিনিসটাকে চেঞ্জ করবো কেমন করে, অ্যাজ ইফ আমি ধরে নেবো যে পুরো ইউনিফর্মলি ভ্যারি করছে। যেমন কি এটা স্ট্রিং এ কি ধরছে, স্ট্রিং এ ধরছি রোগটা যেটা রয়েছে, ইনসাইড দ্য রোগ মাস ইজ ভ্যারি ইউনিফর্ম। না, মানে কোথাও মোটা কোথাও পাতলা এরকম বলছে নাকি, আমি ধরছি যে পুরো থ্রু আউট ভ্যারি করছে। এইখানে যে এটা দেখানো তার মানে এরকম না, কিন্তু পুরোটার মধ্যে তুই ভাব যে মাসটা ভ্যারি করছে পুরোটার মধ্যে। ঠিক আছে? পুরোটার মধ্যে ভ্যারি করছে। তাহলে এইখানে কি হবে, এইখানে ধর বললাম যে সেরকম একটা স্প্রিংকে যদি আমি এরকম করে রাখতাম, এটা সে ধর বললাম এইখানে দেখা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল স্প্রিং রয়েছে, ভ্যারিয়েবল স্প্রিং না, মাস অফ দ্য স্প্রিং, এরকম একটা স্প্রিং রয়েছে যার মাসটা দেওয়া আছে। এর মাসটা ধর বলা আছে, এইটা হচ্ছে ল্যামডা ধর বলা রয়েছে। বুঝে গেছে? তাহলে এবার যখন ইলংগেশনটা হবে, এইখানে ইলংগেশনটা কার জন্য হবে, দুটো হয়ে। তাহলে তুই ভাব যে আমি যদি এইখান থেকে এক্সিস্টে নেমে আসি, এই পয়েন্টটা যদি ডিএক্স দেখতে চাই, কত ইলংগেশন হয়েছে ডিএক্স। ঠিক আছে? বিকজ অফ হোয়াট, বিকজ অফ আপার পোর্শন। না, এই উপরের পোর্শনে কতটা মাস রয়েছে তার জন্য হচ্ছে। তো এই যে ডিএক্স এলিমেন্টটা হয়েছে, এই ডিএক্স এলিমেন্টের উপর ইলংগেশন চেক করি, হোয়াট ইজ দ্য ইলংগেশন ডিএক্স, দ্যাট শুড বি ফোর্স অন দ্য আপার হাফ ডিভাইড বাই কে। বুঝে গেল? ফোর্স অন দ্য আপার হাফ বাই কে। ফোর্স অন দ্য আপার হাফ ল্যামডা ইন্টু এক্স ইন্টু জি, ল্যামডা ইন্টু এক্স ইন্টু জি। আমি যদি ল্যামডার কনস্ট্যান্ট ধরি বাই কে, দ্যাট ইজ ইকুয়াল টু ছোট্ট ডিএক্স যেটা হচ্ছে। এবার এটাকে ইন্টিগ্রেট করবো, ডিফারেন্সিয়েট করবো, স্টার্টিং দ্য লিমিট ফ্রম জিরো টু এল নট। তো জিরো টু এল নট যখন করলাম, দ্যাট ইজ বেসিক্যালি গিভিং দ্য জিরো টু এক্স নট। ঠিক আছে? এইখান থেকে এক্স নট ভ্যালুটা হলো, দ্যাট ইজ দ্য ইলংগেশন, ইনিশিয়াল ইলংগেশন প্রডিউসড বাই দ্য অন দ্য প্রডিউসড ডিউ টু দ্য সেলফ ওয়েট অফ দ্য স্প্রিং ইজ। তাহলে আমি কি বলেছিলাম, আমি বললাম এই স্প্রিংটাকে যদি ধরলাম, ইনিশিয়ালি পয়েন্টটা এ ছিল, এইটা এখন এ প্রাইম নেমে এসেছে। এই যে এ থেকে এ প্রাইম, এই নাম্বারটা এক্স নট নাম্বার, এটা বের করলাম এইখান থেকে। এরপরে এখানে আমি একটা ওয়েট বসালাম আমার, তার জন্য ফার্দার বার নামবে। বুঝে গেছে? তো অঙ্কটা কমপ্লেক্স করা যেতে পারে। এই অঙ্কটির আর একটা ভ্যারিয়েশন হচ্ছে এরকম, যে কে নাম্বার ইজ অলসো নট কনস্ট্যান্ট। হ্যাঁ, স্প্রিং কনস্ট্যান্ট কে কে যদি আমি নট কনস্ট্যান্ট বলে দিই, তাহলে আর একটু কঠিন হয়ে গেল অঙ্কটা। কে এর একটা ভ্যারিয়েশন দেওয়া হয়েছে। হ্যাঁ, কে এর ভ্যারিয়েশন মানে তো যেরকম আমরা ভাবতে হবে যে স্প্রিংটা থিকনেস বা থিকনেসটাই বাড়ছে বা কমছে, কিছু একটা ব্যাপার। হ্যাঁ, মোটা স্প্রিং আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুরুটা পাতলা ছিল, আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। মানে কে মে ইনক্রিজ, কে মে ডিক্রিজ, এমন কিছু হতে পারে। সো হোয়াট এভার দ্য ভ্যারিয়েশন দেওয়া থাকে, তাহলে ঠিক আছে, বেসিক্যালি কে নাম্বারটা নিচে যেটা বলছে সেটা ভ্যারিয়েবল রাখবো, আর কিছু করবো না। ঠিক আছে? এ নাম্বারটা নিচে যেটা বলছে সেটা ভ্যারিয়েবল হয়ে যাবে তখন। ঠিক আছে? তাহলে ওইটা দিতে হচ্ছে আমার কে ভ্যালুটা, করসপন্ডিং এক্স নাম্বার আবার চেঞ্জ হবে। তো ডিপেন্ডিং অন দ্যাট, আমি বারবার করে বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ন্যাচারাল লেন্থ। ন্যাচারাল লেন্থ কাকে বলে? বিফোর অ্যাপ্লাই এনি কাইন্ড অফ লোড অন দ্য স্প্রিং, হোয়াট ইজ দ্য লেন্থ। আমি কখন যখন কোনো লোড অ্যাপ্লাই করিনি, আমি করলাম কি, আমি এখানে বললাম যে এই যে স্প্রিংটা ছিল, এই স্প্রিংটা আইডিয়াল স্প্রিং। আইডিয়াল স্প্রিং মানে কি, নো লোড ইজ বিং অ্যাপ্লাই, আর নিজস্ব কোনো ওয়েটও নেই, মাসও নেই, কিছু নেই। সো পয়েন্ট এ ইজ দ্য লোকেশন অফ দ্য ন্যাচারাল লেন্থ, অ্যান্ড দ্যাট এল নট, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দ্য স্প্রিং যেটা মেজার করলাম, দ্যাট গিভস দ্য ন্যাচারাল। এবার অন পুটিং এ ওয়েট অ্যাট পয়েন্ট এ, এর পয়েন্ট এটা নিচে দিকে নামছে, ভাই ইলংগেশন হচ্ছে আস্তে আস্তে। সো বিকজ অফ দিস ইলংগেশন, এই পয়েন্টটা নিচের দিকে নেমে এলো। নিচের দিকে নেমে এলো, কতটা নেমে এলো, আমরা মেজার করলাম কত, ন্যাচারাল। দ্যাট লেন্থ উইল গিভ দ্য এক্সটেনশন, ইলংগেশন দিবে। এবার এই এ পয়েন্টটাকেই আসল কথা বের করবো, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পয়েন্ট। এই পয়েন্ট এটাকে বের করার জন্য বিভিন্ন রকম ক্রাইটেরিয়া অ্যাকসেপ্ট করতে পারো। নন আইডিয়াল করে দিতে পারলাম, মোটা স্প্রিং, পাতলা স্প্রিং, কম্বিনেশন অফ স্প্রিং, অনেক কিছু করতে পারো। হ্যাঁ, দুটো তিনটে স্প্রিংকে কম্বাইন করে দিলাম, তাহলে চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, এইভাবে বিভিন্ন স্প্রিং এর মতন চেঞ্জ আনা যেতে পারে।
এই চারটে হচ্ছে ফোর্স ছিল আমাদের, হ্যাঁ, মেনলি চারটে ফোর্স নিয়ে ডিল করতে হবে নিউটন লতে। চারটে ফোর্সের লাস্ট ফোর্স যেটা ছিল সেটা স্প্রিং ফোর্স ছিল। আর আগের তিনটে ওয়েট একটা ছিল, একটা নর্মাল ছিল, টেনশন ছিল। হ্যাঁ, এবার সবকটা কিন্তু ভ্যারি করাতে পারে, আমি চেঞ্জ করাতে পারি আমি নিজের মতো, কিন্তু যদি একদম আইডিয়াল সিচুয়েশন ধরি, টেনশনকে আমরা কনস্ট্যান্ট ধরি এই। হুম, আইডিয়াল সিচুয়েশন, নন আইডিয়াল স্ট্রিং হলে আমরা টেনশন ভ্যারিয়েবল হবে, কিন্তু তার সঙ্গে কে, এই যে স্প্রিং ফোর্সটা সবসময় ভ্যারিয়েবল। কেন? এই স্প্রিং ফোর্সটা লেখা হয়েছে কত, কে টাইমস এক্স, না? আমি স্প্রিং ফোর্সটাকে লিখেছি কে এক্স করে লিখেছি। এই এক্স নাম্বারটা যেমন যেমন করে চেঞ্জ করবো ভ্যারি করে যাচ্ছে তো, না? এই এক্স করে ভ্যারি, এরকম কোনো ভ্যারিয়েবল ফোর্স কিন্তু আগে দিন আমি যে টেনশন অনেক স্ট্রিং আমি লিখেছি না, এরকম করে কিছু লেখা হয়নি। হুম, স্প্রিং ফোর্স হচ্ছে একটা ভ্যারিয়েবল ফোর্স। এবার এই ভ্যারিয়েশনটা কতটা ডেপথে গিয়ে আমি স্টাডি করবো সেটা ডিপেন্ড করছে কি ধরনের অঙ্ক আসছে তাদের, কিন্তু কমপ্লেক্সিটি অনেক ধরনের অ্যাড করা যায়, বুঝলেন? কারণ স্প্রিং এর যখন মানে স্প্রিং এর যখন মাস থাকবে বা স্প্রিং এর যখন মাস থাকবে, তখন আমি যে কোনো পয়েন্টকে যদি দেখি অন দা স্প্রিং ইটসেলফ, ধর বললাম যে এই বডিটারই আমি এরকম একটা পয়েন্টে দেখি, যার তো মাস রয়েছে নাকি, এই আমি এখন স্প্রিংটার মাস ধরেছি, তাহলে ওই যে পয়েন্টটা, যেটা আমার পয়েন্ট অফ কনসার্ন বলি, পি পয়েন্ট যদি দেখতে চাই আমি, which is having a some kind of mass, that means it should move with some kind of acceleration, না? কারণ এর উপর ফোর্স থাকছে, তো ফোর্স থাকলে ওর মধ্যে অ্যাক্সিলারেশন চলে আসবে, কারণ মাস ইনটু অ্যাক্সিলারেশন মানে ফোর্স চলে আসবে, ঠিক আছে? কিন্তু যখন আইডিয়াল স্ট্রিং, এর উপর কোনো ফোর্স নেই, কিন্তু নেট ফোর্স ওই পয়েন্টে জিরো, উপর দিকে দিয়ে ক্যান্সেল করে যাবে, নন আইডিয়াল জন্য ক্যান্সেল করবে না, সেই কারণে টেনশন কিন্তু ভ্যারি। এইখানে যদি মাসটাকে জিরো করি, মাসটাকে বা জিরো করি, তাহলে আমি কি বলবো, যে কোনো পয়েন্টে যদি দেখি বি পয়েন্ট নেট ফোর্স জিরো করতে হবে, আর মাসটা জিরো মানে কোনো ফোর্স থাকা চলবে না, তাই তো? তাহলে বি পয়েন্টের উপর দিকে যদি দেখি, তাহলে বি পয়েন্ট এইদিকে একটা টেনশন, বি পয়েন্ট নিচে দিকে এইদিকে একটা টেনশন, এই দুটো টি টি কেটে যায়, সেই কারণে বলা যায় টেনশন রিচ এন্ড বি পয়েন্ট মাস দিছে, কিন্তু এটাই চেঞ্জ হয়ে যাবে যদি এই মাস পাতা অ্যাড করতে থাকে, বুঝলেন? মাস অ্যাড করা মানেই সিস্টেম কমপ্লেক্স করবে, তার মধ্যে কাইনেটিক চলে আসবে, হ্যাঁ, আর ভেলোসিটি টাকা মানে কাইনেটিক চলে আসবে, কাইনেটিক এনার্জি আলাদা চেঞ্জ করবে। এইসব নিয়ে হয়, এটা তো। এই ধরনের অঙ্ক হচ্ছে কাটিং অফ স্প্রিং বা কাটিং অফ স্ট্রিং। এখানে কাকে কাট করছি, স্ট্রিং কে কাট করছি, স্ট্রিং, ঠিক আছে? স্ট্রিং কে কাট করা হচ্ছে, তোকে করতে হয় কি, বিফোর কাটিং স্ট্রিং তোকে ফোর্স লিখতে হবে, আফটার কাটিং তোকে ফোর্স লিখতে হবে, তবেই বুঝতে পারবে, ঠিক আছে? তো উইদাউট কাটিং আমি যখন কাট করিনি, তখন কি কি ফোর্স ছিল একটু স্টাডি করি। আমার এইখানে কত ছিল, এখানে 40 ছিল, তাই তো, ডাউনওয়ার্ড 40 ছিল, তাহলে এইখানে স্প্রিং ফোর্স কত ছিল, এইখানে 40 ছিল স্প্রিং ফোর্সটা, স্প্রিং এই দিকে একটা 40 ছিল, তার সঙ্গে 20 অ্যাড হলো ডাউনওয়ার্ড, এইখানে যে টেনশনটা ছিল দ্যাট ইজ ইকুয়াল টু 60 বিফোর কাটিং। তো ওয়ান্স আই কাট, তো ইমিডিয়েটলি টি বিকামস জিরো, টি নাম্বারটা জিরো হয়ে যাবে। তাহলে এখন তোর কাছে হয়ে গেছে কি, এখন পড়ে আছে সিস্টেমটার মধ্যে এইখানে 2 কেজি পড়ে আছে, ঠিক আছে? 2 কেজির উপরে এই কোর্সটা কত দেখছি, এটা তিনটা জিরো হয়ে গেছে, দেখতে পাচ্ছিস তো? আর নেট 40 + 20 দ্যাট ইজ দেয়ার, এই নাম্বারটা কোনো চেঞ্জ নেই, এইটা 60 আছে, because of that the 2 kg will move downward with an acceleration of 30 meter per second square, ঠিক আছে? 4 কেজি, 4 কেজিকে যখন দেখবো, তখন কি হয়ে গেছে, এইদিকে 40 রয়েছে, এইদিকে 40 রয়েছে, নেট ফোর্স অন 4 কেজি জিরো, অ্যাক্সেলারেশন অফ 4 কেজি জিরো, ঠিক আছে? তো কনসেপ্টটা কি, কনসেপ্ট হচ্ছে বিফোর কাটিং তোমাকে ছবি আঁকতে হবে, না আফটার কাটিং তোমাকে ছবি আঁকতে হবে, ঠিক আছে? তো যেই মুহূর্তে ছবি আঁকবে তখন দেখতে হবে। এবার দুটো সিস্টেম থাকে, একটা হচ্ছে স্ট্রিং, একটা হচ্ছে স্প্রিং। হুম, তো যখনই ধর বললাম যে আমার কাছে একটা এরকম ব্লক রয়েছে, and block is connected with a string, ধর বললাম এইখানে একটা ওয়ালের সাথে এই স্ট্রিং দিয়ে ব্লকটাকে বাঁধা হবে, ভালো কথা, ঠিক আছে? এবার ধর বললাম যে আমি যদি এটাকে কাট করি, ইফ আই ইনিশিয়ালি ধর এর মধ্যে একটা ফোর্স, ধর বললাম এদিকে আমি 20 নিউটন ফোর্স দিয়ে টানার চেষ্টা করছিলাম, তো স্প্রিং ফোর্স ইজ 20 নিউটন। হুম, কে এক্স যে ফোর্সটা হলো দ্যাট ইজ 20 নিউটন, ভালো কথা। এবার ধর বললাম ইফ আই কাট দ্য পয়েন্ট পি, এই পয়েন্ট পিটা আমি কাট করেছি, এই পি পয়েন্টে কাট করা মানে কি, এটা কোনো ফ্রি এন্ড তৈরি, আগে কি ছিল দেখ, এইটা ফিক্সড এন্ড ছিল, কিন্তু এটা ফিক্সড এন্ড, এই না নড়াচড়া করতে পারে, ফিক্সড এন্ড। সো ওয়ান্স উই কাট দ্য পয়েন্ট পি, সো পি বিকাম ফ্রি এন্ড, এটা ফ্রি এন্ড হয়ে যাবে,
হয়েছে? সো পি এন্ড হওয়া মানে সঙ্গে সঙ্গে 4-0, হ্যাঁ, পি এন্ড ইমপ্লাই যে ফোর্স বিকামস জিরো। ওয়াই? এটা কেন করতে পারছি? বিকজ এই অঙ্কতে আমরা অ্যাজুম করে চলছি যে দেয়ার ইজ নো মাস। মাস ইজ বিকজ স্প্রিংটা কোনো মাস নেই। ইফ দ্য স্প্রিং হ্যাজ মাস, দেন দিস কনসেপ্ট ইজ নট। ঠিক আছে? দ্য কাটিং অফ স্প্রিং বা কাটিং অফ স্প্রিং যখন করা হচ্ছে তখন আমাকে যে কাটছি সেটা জিরো। হ্যাঁ, যে কাটছি লেট আস সে ধরো আরেকটা অঙ্ক দেখাই, তারপরের অঙ্কটা তুই নিজে করবি। এইটা ধর, হ্যাঁ, ইনিশিয়ালি আমি ছবি আঁকবো কি এইদিকে 40 রয়েছে, এইদিকে 40 আছে, টিটা 40, নিচের দিকে এই দিকে টি 40 থাকবে, তার সঙ্গে 20 অ্যাড হয়ে যাবে, নাম্বার 60। তো নাও দিস স্প্রিং ফোর্স বিকাম 60, এই দিকে একটা 60 থাকবে, প্লাস 10 অ্যাড হবে, সো দিস টেনশন বিকাম 70। ঠিক আছে? সো ওয়ান্স আই কাট দ্য স্প্রিং, এবার স্প্রিংটাই কেটেছি দেখ, এবার স্প্রিংটাকে যখন কেটেছি, তো 60 নাম্বার বিকাম 0, 60 নাম্বারটা জিরো হবে। স্প্রিংটাকে কাট করলে কি হবে? লেট আস সে there is one 2 kg block and another 4 kg block, এই একটা সিস্টেম পাবো, that kind of string। ঠিক আছে? on the upper surface of the 2 kg, মানে এইখানে যে kx ফোর্সটা ছিল, যেটা 60 নাম্বারটা ছিল, that becomes 0, এটা 0 হয়ে গেল because of cutting। okay, so entire system becomes a system of 60 newton downward force, that means acceleration is equals to আমার g downward। whereas 1 kg যেটা ছিল, দেখ এই 1 kg যেটা ছিল, this t number remains 70, এই t নাম্বারটা চেঞ্জ হবে না কিন্তু, নাকি? না, it will change. Why? Because we cut the spring. এই 70 এর মধ্যে একটা 60 plus 10 ছিল, this 60 become 10, so 70 become 10, এর উপর নিচের দিকে 10 থাকবে, তাই তো? So what happens to acceleration? Acceleration becomes 0, বুঝা গেছে? তো স্প্রিং কে যখনই কাট করবো, বিকজ অফ স্প্রিং, টেনশন ইন দ্য স্প্রিং উইল জেনারেট। হ্যাঁ, ইনিশিয়ালি কিন্তু টিটা আসেনি, কিন্তু টিটা এসেছিল কার জন্য? এই কে ফোর্সের জন্য। সো ওয়ান্স আই কাট দ্য স্প্রিং, দেন অটোমেটিক টি উইল ভ্যানিশ। কিন্তু আগের অঙ্কটা দেখ, এই টিটায় কাটার জন্য কিন্তু এই 40টা ব্যালেন্স কাটেনি কিন্তু, বুঝা গেছে? এই টিটাকের জন্য কিন্তু এই 60 নাম্বার স্কিল দেয়ার। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট কনক্লুশন কিন্তু। ওয়ান্স আই কাট দ্য স্ট্রিং, string has no ability to change this number, এই 40 নাম্বারটাকে চেঞ্জ করতে পারে নাকি? টিটাকে জিরো করে দিবে, বাট 40 রিমেন্স আনচেঞ্জ, সেই কারণে এখানে ডাউনওয়ার্ড 60 ছিল, হয়েছে? এইটা বলো, ওরা যে কম্পোজিট স্প্রিং এর একটা গল্প রয়েছে। হ্যাঁ, কম্পোজিট স্প্রিং মিনস হোয়াট? কম্পোজিট স্প্রিং মিন কানেকশন অফ স্প্রিং। তো স্প্রিং ক্যান বি অ্যারেঞ্জড either in series combination or parallel combination. Now how to identify which one is series or which one is parallel? Logic is that, ধর বললাম যে দুটো স্প্রিং রয়েছে, এটা সে একটা স্প্রিং এ একটা স্প্রিং বি, আমি ধর বললাম পুট এ লোড, এই লোডটা যখন পুট করলাম 1 কেজি লোড, ইফ ইউ পুট অন দ্য বি এন্ড, তাহলে বোথ উইল ডিসপ্লেসড। ধর বিটা নামবে এইদিকে, এ উইল অলসো ইলংগেট, সো বোথ উইল ইলংগেট, বাট দ্য ইলংগেশন উইল বি ডিফারেন্ট, ইলংগেশন উইল বি ডিফারেন্ট। যদি বলি যে এইটা ইলংগেশন x1 হয়েছে, এইটা ইলংগেশন x2, such that total elongation, ধর বললাম যে আমি এটা x নেমেছিল, x নাম্বার শুড বি ইকুয়াল টু x1 পারপাস। তাহলে যদি এরকম সিস্টেমে দেখতে পাই যে elongation of the block is there and because of that the springs will elongate different, not same, তখন সেটা হবে না সিরিজ কম্বিনেশন। এবার এইখানে করেছি কি, আবার সেই 1 কেজি ব্লক কে দিয়েছি, নাও বোথ দিস এন্ড, এই এন্ড আর এই এন্ড আর ডিসপ্লেসড বাই, লেট আস সে ধর বললাম x নেমে এসেছে, so that means both the string A and B are displaced by the same amount। ঠিক আছে? এই সিরিজের কম্বিনেশন হবে কি, x1 is not equals to x2। ঠিক আছে? এইখানে কি হবে, x1 is equals to x2, so that is called the parallel combination। ওকে, সো যখনই কম্পোজিট স্ট্রিং থাকবে, তো আমাকে বের করতে হবে কি ইকুইভ্যালেন্ট অফ দিস সিস্টেম। ইকুইভ্যালেন্ট অফ দিস সিস্টেম মিনস হোয়াট? আমি যদি এই পুরো সিস্টেমটাকে রিপ্লেস করতাম বাই এ সিঙ্গেল স্প্রিং, ধর বললাম আমি একটা সিঙ্গেল স্প্রিং দিয়ে রিপ্লেস করেছি,
Let us say K equivalent. I want to know what is the value of K equivalent. For that, this end is displayed by the same distance x. ঠিক আছে, এই K equivalent বের করতে চাইছি। তাহলে এই গল্পটাকেই বলবো না কম্পোজিট স্প্রিং। তো মাল্টিপল স্প্রিং এর কানেকশন থাকবে, দেন আমাকে বের করতে হবে না কম্পোজিটলি তাদের ভ্যালুটা কত হচ্ছে। সো দুটো সিচুয়েশন আলাদা করে ডিল করছি। সো এই পয়েন্টে কি হয়েছে, তা let us say this point is A, this point is B. So since the block is being pulled, ব্লকটাকে যখন পুল করা হচ্ছে, ক্যান আই ইমাজিন দ্যাট বোথ দ্য স্প্রিংস আর ইলংগেটেড বাই দ্য সেম ডিস্টেন্স? এইটাও যাবে সেম ডিস্টেন্স, এইটাও যাবে সেম ডিস্টেন্স। Why? Because block is rigid one. So both the particles or both the spring are displaced by x. তাহলে এইটা হচ্ছে প্যারাল কম্বিনেশন। যখন দুটোই সেম দেখবো তখন প্যারাল, দুটো আলাদা দেখি তখন দিস সিরিজ। তাহলে k1 k2 স্প্রিংকে আমি রিপ্লেস করেছি বাই এ ফোর্স K ইকুইভ্যালেন্ট, এন্ড এগেন আই এম গিভিং দ্য সেম ডিসপ্লেসমেন্ট x। তাহলে এইখানে আমি x ডিসপ্লেস করেছি, তাহলে এখানে x কি লিখে দেবো, x লিখে দেবো সিম্পলি a ডিভাইড বাই K ইকুইভ্যালেন্ট, এটা যাবে। ওকে, and এখানে কি হচ্ছে, since both are replaced by the same distance, so if I draw the free body of the block F, ধর এইদিকে F অ্যাপ্লাই করেছি, তো K1 স্প্রিং একটা এইদিকে ফোর্স দেবে K1 ইন্টু এক্স, এইদিকে একটা ফোর্স দেবে K2 ইন্টু এক্স। ওকে, F equals to what? F equals to Q1 plus K2 into x, K2 into x. So if I equate this, তো এখান থেকে x নাম্বারটাকে বের করছি কেমন করে, A equal Q1 plus K2. If I equate these two number, এইখানে দেখতে পেয়ে গেলাম যে K equivalent নাম্বারটা হচ্ছে that is nothing but Q1 plus K2. If the springs are arranged in parallel, total equivalent spring constant becomes K1 plus K2. এই তিনটে থাকতে হলে K1 plus K2 plus K3 লিখতাম, যে কটা থাকে প্রত্যেকটাকে অ্যাড করতে হবে। কখন বুঝবো, যখন এরা আমার প্যারালাল রয়েছে, হ্যাঁ প্যারালাল রয়েছে তখন বুঝবো। এটা হচ্ছে ধর বললাম একটা অ্যারেঞ্জমেন্ট এরকম করে বানালাম। ওকে, so between two walls, two springs are fixed. One is A, mass is there, another is B. A, B. এবার one side displays the M by right hand direction. Right এর দিকে আমি M থেকে ডিসপ্লেস করালাম। So A will be elongated, B will be compressed, both by same distance. A যদি বলি যে এই পয়েন্টটা এইদিকে x ডিস্টেন্স গেছে, সিমিলারলি এই পয়েন্টটা এইদিকে x ডিস্টেন্স গেছে, when both are same, then this combination is nothing but the parallel combination. এইখানে যদি আমাকে k equivalent বের করতে বলে, so for this system k equivalent should be equals to k1 plus k2. এখানে এই ছবি দেখে আমাকে বুঝতে পারতে হবে whether the springs are arranged in series or parallel. এখানে প্যারালাল গল্প হচ্ছে, এবার সিরিজ করলাম, সিরিজ মানে দুটো পয়েন্টকে পাশাপাশি রাখা হচ্ছে। সো ইন দিস সিচুয়েশন আমি যদি বলি যে ব্লকটাকে আমি এক্স ডিসপ্লেসমেন্ট করেছি, তাহলে আমি কে ইকুইভ্যালেন্টের জন্য বললাম যে আমি এক্স ডিসপ্লেসমেন্ট হয়েছি। তাহলে এখন কি লিখবো, এফ নাম্বারটা ইজ ইকুয়ালস টু কে ইকুইভ্যালেন্ট ইনটু এক্স, এটা আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে। বাট ইন দিস সিচুয়েশন এইখানে কি হয়েছে, ইফ আই ড্র দ্য ফ্রি বডি অফ দ্য ব্লক, এই ব্লককে দেখি, এই ব্লকের একটা এফ এই দিকে রয়েছে, আর অন দ্যাট ব্লক K2 X2 ইজ দ্য স্প্রিং, না এইখানে কি এই স্প্রিংটার ডিসপ্লেস হয়েছে x1, এই স্প্রিংটার ডিসপ্লেস হয়েছে বাই x2, and for series combination both are different, x1 is not equals to x2, তাই ঠিক বোঝা যাচ্ছে। আর বাট একটা জিনিস কনফার্ম করতে পারবো যে টোটাল x ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে দ্যাট ইজ নাথিং বাট x1 প্লাস x2, x নাম্বার ইজ ইকুয়ালস টু x1 প্লাস x2, এটা ট্রু। ওকে, সো ইফ আই মার্ক ওয়ান পয়েন্ট p on the spring itself, আমরা যেহেতু আইডিয়াল স্প্রিং ধরছি মানে নো মাস মানে নেট ফোর্স অন দ্য পয়েন্ট পি শুড বি জিরো। এই পি পয়েন্টের জন্য এফ নেট ফর দ্য পয়েন্ট পি শুড বি জিরো হতে হবে ফর মাসলেস স্প্রিং। তার মানে আমি যদি বলি যে পি পয়েন্টটাকে ডান দিকে আমি K2 X2 4 দিয়ে টানছি, তাহলে পি হ্যাজ টু বি পুলড রাইট লেফট টুয়ার্ড বাই 4 K1 X1, তবেই তো পি পয়েন্টের রেস্টে থাকতে পারে। সো ইট ইমপ্লাইজ যে K1 X1 should be equals to K2 X2. So this is the second equation, and first equation x1 plus x2 equals to x. এইখান থেকে আমরা x2 নাম্বারটাকে বের করব, এইখান থেকে লিখলাম x1 নাম্বারটা কত, x1 নাম্বার হচ্ছে K2 X2 বাই K1, আর x1 plus x2 is equals to x ছিল, x1 এর জায়গাতে লিখে দিলাম K2 by K1 into x2 plus x2 should be equals to x. x2 becomes how much, x2 becomes K1 by K1 plus K2 into x1 x.
ঠিক আছে, এইটা হলো x2 নাম্বার। তাহলে এই সিস্টেমটা যেখানে একটা সিঙ্গেল সিস্টেম রেখেছি, তাহলে এখানে f ইকুয়াল টু কত হয়েছিল, k2 ইন্টু x। হোয়াট ইজ x2? x2 ইজ k1 ডিভাইড বাই k1 প্লাস k2 ইন্টু x। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটার এইখানে কম্পেয়ার করব। সো দ্যাট মিনস k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু দ্যাট ব্র্যাকেট, না? এখানে দেখলাম যে k ইকুইভ্যালেন্টের নাম্বারটা আসছে, দ্যাট ইজ নাথিং বাট k1 k2 বাই k1 প্লাস k2, এটা হচ্ছে। অর 1 by k1 equal to 1 plus k1 plus 1 by k2, বুঝছি? এইটা হচ্ছে কিনা ইন সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজে থাকলে রেসিপ্রোকাল গুলো অ্যাড করে করে যেতে হবে, দ্যাট উইল বি হলো ইকুইভ্যালেন্ট। আর প্যারালালে যখন থাকবো সিম্পলি অ্যাড করে করে যাবে k1 plus k2 plus k2। হ্যাঁ, তো এবার কম্বিনেশন যখন থাকবে, এইখানে যদি আমি বলি যে আমার কাছে কম্বিনেশন হচ্ছে, কম্বিনেশন মিনস আই হ্যাভ টু অ্যাড। হ্যাঁ, তো সিরিজ মিক্স কম্বিনেশন হবে, সিরিজ থাকবে প্যারালাল থাকবে। তো আলটিমেটলি আমাকে বের করতে হবে কে ইকুইভ্যালেন্ট। Once I found the k equivalent number, then what is the objective? আমাকে বের করতে হবে কিনা what is the elongation or what is the spring balance reading. হুম, এখানে অঙ্কটা হবে কি স্প্রিং ব্যালেন্স রিডিং। রিডিং মিনস হোয়াট? রিডিং মিনস আমাকে বের করতে হবে এই এক্স নাম্বারটা বের করতে হবে, দ্যাট ইজ দ্য ইলংগেশন। হ্যাঁ, দ্যাট ইজ দ্য ইলংগেশন। সো করেসপন্ডিং উইথ আমাকে বলতে পারতে হবে যে হোয়াট ইজ দ্য ফাইনাল ইলংগেশন অফ দ্য সিস্টেম অর দ্য ব্লক when connected with multiple string. হ্যাঁ, মাল্টিপল স্প্রিং সিস্টেম থাকলে হবে কি, অনেকগুলো স্প্রিং থাকলো, আলটিমেটলি আমাকে ওভারঅল এফেক্টে বের করতে পারতে হবে হোয়াট ইজ দ্য ফাইনাল ইলংগেশন। তো যে মুহূর্তে ফাইনাল ইলংগেশন পেলাম, দ্যাট ইজ দ্য রিডিং। ওটা রিডিং হয়ে আসবে এতটা ইলংগেশন, 2 সেন্টিমিটার, 1 মিলিমিটার, 4 মিলিমিটার, যাই হোক যে নাম্বারটা পেলাম পেলাম। এটিকে বের করার অবজেক্টিভ এটা শিখি। দু ধরনের কানেকশন হতে পারে। হ্যাঁ, ধর বললাম যে এরকম একটা সিস্টেম ভাবছি, ধর লেট আস সে দেয়ার ইজ ওয়ান স্প্রিং, এটা k1 লিখেছি, তারপর ঠিক আছে there is a block 2 kg is placed between two strings, তাহলে এখানে 40 দিয়েছি, a2 ধর বলেছি 60। ওকে, সো আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তোকে বের করতে বলবে যে আন্ডার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হোয়াট ইজ দ্য ইলংগেশন। এইখানে কি হচ্ছে দেখ, if 2 kg is displaced by this direction, so k1 স্প্রিংটা এইদিকে elongate হবে and k2 spring is compressed in the same direction. That means both are compressed and elongated by same direction. That means these two springs are in series combination, parallel combination. হ্যাঁ, due to our parallel combination, so equivalent k equivalent কত লিখে দেবো? K equivalent can be written as directly 60 plus 1, আমার 100 হয়ে গেল নিউটন পার মিটার। Once I calculate 100 Newton per meter, then what is the elongation? X ultimately should be equal to X টা আসছে কার জন্য? Force এর জন্য। Who is giving the force? 2 kg, F by K equivalent. হ্যাঁ, so 20 divided by 100, that means 0.2 meter is the final elongation. এটা আনসার, ঠিক আছে, এটা আনসার। Now I can make the situation complex. এবার আমি করলাম এরকম করে সিস্টেমটাকে বানাচ্ছি, এটা বললাম এইখানে একটা স্প্রিং দিয়েছি, এইখানে একটা স্প্রিং দিয়েছি, এইখানে একটা স্প্রিং দিয়েছি, এরকম করেছি। এবার এইখানে 2 kg লাগিয়েছি, তাহলে কি হলো ফাইনালি এইটা k1 রয়েছে, এটা k2 রয়েছে, k3 রয়েছে। So objective is to calculate the equivalent of the system, then only I can calculate what is the elongation. তাহলে ছবি থেকে বোঝা যাচ্ছে যে k1 k2 is in series and with that k3 is in parallel. তো যেই সিরিজে রয়েছে ইকুইভ্যালেন্ট সিস্টেমের কত হবে, আমরা বলবো এইটা হচ্ছে k1 into k2 divided by k1 plus k2, তার সঙ্গে k3 অ্যাড আপ হয়ে যাবে। So that this number is the basically k equivalent. যখন এই নাম্বারটা পেয়ে গেলাম, তখন আমি এক্স বের করতে পারবো, বুঝছে? হোয়াট ইজ দ্য ফাইনাল ইলংগেশন? আমি যদি এইখানে এক্স বের করতে, এক্স শুড ইকুয়াল 20 ডিভাইড বাই কে ইকুইভ্যালেন্ট, এই নাম্বার। ঠিক আছে, অঙ্ক করতে গিয়ে এটা খুব কনসেপ্টে কাজে আসবে, ওখানে মাল্টিপল স্প্রিং ঠিক আছে, মাল্টিপল স্প্রিং সিস্টেমও কাট করা যাবে। আমরা যখন স্প্রিং কাটিং এর অঙ্ক দেখছি, সেখানে সিঙ্গেল স্প্রিং কে কাট করা হচ্ছে, মাল্টিপল স্প্রিং কে কাট করতে পারি। ধর কথা বললাম যে ইফ আই কাট দ্য k2 স্প্রিং, তখন ওই k2 স্প্রিংটাকে কাট করি, k2 স্প্রিং এ কাট করলে কি হবে? স্প্রিং ফোর্স অন k2 উইল বি নালিফাইড। হ্যাঁ, এই যে ফোর্সটা আসছিল, এই ফোর্সটা কিন্তু কাটবে। আচ্ছা, এইখানে একটা কিন্তু মাথায় রাখবো যে whenever the strings are arranged in series, সিরিজে যখন বুঝি যে স্প্রিংটা ব্লকের সাথে কানেক্ট করে আছে, দ্যাট উইল গিভ দ্য ফোর্স। ঠিক আছে, ইফ আই সে, ধর এই সিচুয়েশনে বলেছি যে 2 kg কানেক্ট করেছে k2 স্প্রিংটা,
So force will be on K2. Like force on block is due to K2 spring. The force on block K2 থেকে কাট করা মানে এই ফোর্সটা জিরো হয়ে গেল অটোমেটিক। অনলি ফোর্স ইজ লিফট অন দিতে পারে, এইখানে একটা ফোর্স থাকবে। আমি যদি আগে বের করে রাখি যে হোয়াট ইজ দ্য এক্স নাম্বার বিফোর কাটিং তোমাকে বের করতে হবে হোয়াট ইজ দ্য এক্স নাম্বার। ওয়ান্স আই ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স বিফোর কাটিং, বেসড অন দ্যাট আমি বলতে পারবো যে এইখানে দেখ সিস্টেমটা এরকম করেছিল, কেসি যা ইলংগেশন হবে, এই কেসি স্প্রিংটার যা ইলংগেশন হবে, এই পয়েন্টটা যদি বলি এক্স ইলংগেশন হয়েছে, ক্যান আই সে দ্যাট কম্বিনেশন অফ এই দুটো, এইখানে দুটো, এইটার হচ্ছে এক্স ইলংগেশন হয়েছিল, বলা যাবে তো? A1 K2 যে কম্বিনেশন যার ইলংগেশন x ছিল, K2 ইলংগেশন সেম হয় বিকজ A1 K2 ইজ ইন প্যারালাল উইথ K3। প্যারালাল হলে সবসময় আমার ইকুয়াল হয়ে যায় ইলংগেশন। সো ওয়ান্স আই কাট দিস স্ট্রিং, K2 থেকে যেই কাটলাম এটাকে যখন জিরো করলাম, সো দ্যাট মিনস ডিউ টু K3 দ্য ফোর্স ইজ ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন না। সো যখন আমি কাট করে দিয়েছি, এইখানে যে 2 কেজির বর্গ রয়েছে, 2 কেজির উপরে ফোর্স কি হলো, এই ফোর্সটা কিন্তু জিরো হয়ে গেল। অনলি ফোর্স লেফট অন দ্য স্প্রিং ইজ K3x। এই এক্সটা আগে থেকে বের করে রেখেছি, সো K3x ইজ দেয়ার। সো হুইচ উইল ট্রাই টু রোটেট দিস ব্লক, ঘুরিয়ে দেবে, বিকজ ইন দ্য আনব্যালেন্স ইউনিডিরেকশনাল ফোর্স। হ্যাঁ, ইট উইল প্রডিউস এ কাপল লাইক থিং এন্ড ইট উইল প্রডিউস এ টর্ক। এর জন্য রোটেশন হবে। Once the rotation comes into the picture, now the question comes from the what is the angular speed, what is the angular velocity which is rotate. এইগুলো বের করতে হবে। কম্বিনেশন অফ স্প্রিং যখন থাকবে তখন কিন্তু বডি রোটেট করলেও করতে পারে, ডিপেন্ডিং অন হুইচ পার্ট অফ দ্য স্প্রিং কাট। আমি কোনটায় কাট করছি তার উপর দেখতে হবে কি হচ্ছে। কিন্তু লজিক আমার যখন কম্বিনেশন স্প্রিং অঙ্ক থাকবে, so first step is to calculate the K. This is the step number 1 always. Step number 2, calculate the elongation. After that, calculate the forces on different step. Different step কত কত করে ফোর্স হলো, that you have to calculate. এইখানে একটা জিনিস মাথায় রাখবো, whenever the springs are in series, হ্যাঁ springs are in series, তো আমি কি বলতে পারবো যে since the K2 spring is elongated by x2, আচ্ছা এইখানে দেখে রাখ যে once I calculate the x2 number, similarly I can calculate also x1 number. What is the x1 value? x1 should be equal to K2 by K1 plus K2 into x. ওকে, তাহলে যখন আমি এক্স নাম্বারটা বের করে নিয়েছি, ইনডাইরেক্টলি নেক্সট স্টেপ ইজ টু ক্যালকুলেট দ্য x1 x2. Once I calculate x1 x2, that means now the spring force on K1 K2 is, বুঝছে? আমি যদি বলি স্প্রিং ফোর্সটা বের করতে বলেছি অন নাম্বার 1 স্প্রিং, that should be equal to how much? K1 into x1, not K1 into x, K1 into x1. Spring force of 2 should be equal to K2 into x2. যখন আমরা x1 x2 বের করতে পারলাম, দেন হলে আই ক্যান ক্যালকুলেট, আদারওয়াইজ আই ক্যান নট। ঠিক আছে, এবার ধর বললাম যে আমি যদি বলি যে K1 স্প্রিংটা কেটে দিই, তাহলে K2 is still there, which is connected with the block. ঠিক আছে, K2 is still there, which is connected with the block. So K2 has the effect to turn the block again. এবার K2 এর জন্য হবে কিনা, এই ব্লকটা K2 into x2, এই নাম্বারটা নন জিরো থাকবে, এই জিরো নাম্বার হবে, আর K1 into x1 নাম্বারটা জিরো হয়ে যাবে। তাহলে K1 x1 নাম্বারটা জিরো হলো, অনলি থিং দ্যাট K2 is applied on the block. এইটাই করতে হবে, বুঝতে পারলে? কিন্তু এন্টায়ার ক্যালকুলেশনে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন ইজ দ্যাট আমরা এটা পুরোটা করতে পারবো তখনই করতে পারবো যখন আমরা স্প্রিংটাকে আইডিয়াল করি। ইফ দ্য স্প্রিং ইজ নন আইডিয়াল, যেমন কিন্তু আমাকে দেখালাম যে মাস দেওয়াটা, whenever the mass is given then you cannot go for this, তখন বেসিক অ্যাপ্রোচ হচ্ছে ব্যাস, ও ছাড়া কোনো উপায় নেই। একটা মাস পালা স্প্রিং রয়েছে, তাকে সিরিজে রেখে দিচ্ছি, বা অন্য একটা স্প্রিংকে তার সাথে সিরিজে করেছি, তখন যদি বলি যে তুই ওয়াকে ইকুয়াল বের করো, একদম বেসিক অ্যাপ্রোচ থেকে হবে। আমি বলতে পারবো না যেটা হচ্ছে তার ফর্ম, আমি বলা যাবে না, কেন? বিকজ মাস ইজ এ ভ্যারিয়েবল প্যারামিটার। আমি কেমন হয় মাসটাকে ভ্যারি করবো, তার উপর আনসারটা চেঞ্জ করি। ঠিক আছে, কিন্তু কে ইকুইভ্যালেন্টের যে আনসার গুলো দেওয়া হলো, অল আর অ্যাপ্লিকেবল অনলি ফর দ্য সিচুয়েশন where the strings are ideal, there is mass. যদি মাস থেকে থাকে তাহলে একটা ইকুয়েশন ইউজ করা যাবে না, বুঝছে? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্প্রিং। তো স্প্রিং ফোর্সে খুব